আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাইনিজ ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে আমরা এমন একটি রাজার গল্প দেখতে পাই যে রাজা তার ইউনুসের প্রেমে পড়ে যায়। আরে না না, ভয় পাবেন না, এটা কোনো বয় লাভ স্টোরি না। রাজা আসলে ছদ্মবেশী প্রিন্সেস ছিল। সময়ের সাথে সাথে ইউনুস বুঝতে পারে রাজা একটা মেয়ে এবং দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এই পার্টটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন এটা কোনো রোমান্টিক গল্প হবে। তবে না, এটা কোনো রোমান্টিক গল্প ছিল না। এটা হচ্ছে প্যালেসের রাজনীতির গল্প। ক্ষমতা যার, সবকিছু তার। রাজা হওয়া সত্ত্বেও প্রিন্সেস কোনো কিছুই নিজের মতো করতে পারতো না। সব কি এখনই শুনে নেবেন? চলুন ড্রামার এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের হিরো সেনজিকে দেখতে পাই। সে নিং রাজ্যের জেনারেল, আর জেনারেল আসে রাজার কাছে। রাজা তো জেনারেলকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। সে জেনারেলের জন্যই অপেক্ষা করছিল, কারণ রাজা অনেক অসুস্থ। আর সে চাচ্ছিল জেনারেল সেনজির মাধ্যমে তার আদেশ সবার কাছে পৌঁছে দিতে। সে তার সিংহাসন ক্রাউন প্রিন্সকে দিয়ে দিতে চায়। সেনজি রাজার পাশে বসে এবং রাজার হাত ধরে। রাজা যখন বলছিল ক্রাউন প্রিন্সকে সে তার সিংহাসন দিয়ে দিতে চায়, সেনজি তখন বলে, এত তাড়া কিসের? আপনার কি মনে হয় না ক্রাউন প্রিন্স সিংহাসনের অযোগ্য? রাজা তো সেনজির কথা শুনে চমকে যায়। সাথে একজন অন্য ইউনুস বসেছিল, যে রাজার আদেশপত্র লেখার অপেক্ষায়। সে তো সেনজিকে দেখে পুরো ভয় পেয়ে যায়, কারণ সেনজি অন্যরকম মুডেই ছিল। তখন আমরা পাস্টের একটা গল্প দেখতে পাই। নিং রাজ্যের আগের রাজাকে এই রাজা খুব বাজেভাবে মেরে ফেলেছিল, মানে বেইমানি করে মেরে ফেলেছিল। সেনজির মা বাচ্চা সেনজিকে কোলে নিয়ে দৌড়ে পালাচ্ছে, আর গার্ডরা তাকে মারার জন্য তাড়া করছে। এক পর্যায়ে গিয়ে গার্ডরা সেনজির মাকে আঘাত করে। সেনজির মা পড়ে যায়। তবে সঠিক সময়ে শ্যাংজিয়ান নামে একজন ইউনুস সেখানে হাজির হয়, যে সেনজির বাবার ইউনুস ছিল। শ্যাংজিয়ান সেখানে উপস্থিত সমস্ত গার্ডদের মেরে ফেলে। সেনজির মা তখন শ্যাংজিয়ানকে বলে, দেখো, তুমি এই বাচ্চাটার কিছু করো না। একবার আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, ওই দিনটার কথা মনে করে হলেও আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো। এটা বলে সেনজির মা সেখানেই মারা যায়। আর তারপর সেনজি শ্যাংজিয়ানের কাছে বড় হয়েছে, কিন্তু শ্যাংজিয়ান বর্তমান রাজারও ইউনুস হয়ে গিয়েছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। রাজা সেনজির গল্প শুনে চোখ বড় বড় করে বলে, তাহলে তুমি কে? বুঝতেই পারছেন সেনজি আগের রাজার ছেলে, আর সে প্রতিশোধ নেয়ার জন্যই এই রাজ্যের জেনারেল হয়েছে। সেনজি সেখানে নিং রাজ্যের বর্তমান রাজাকে মেরে ফেলে। এটা দেখে উপস্থিত ইউনুস ভয়ে সেনজির সামনে হাঁটু গেড়ে বসে যায়, এবং সে জানায় সেই ঘরে যা কিছু দেখেছে কখনোই কাউকে বলবে না। সেনজি তখন বলে, আমি যা যা বলছি তাই তাই লিখে দাও। মানে রাজার আদেশপত্রটা সেনজি নিজেই লিখে দেয়। এবার আমাদের ফিফথ প্রিন্সকে দেখানো হয়। দুর্বল চিকনা চাকনা একটা শরীর, যাকে দেখে ছেলে কম মেয়ে বেশি মনে হচ্ছিল। ফিফথ প্রিন্সের নাম জিন। সে বুঝতে পারে প্যালেসে কিছু একটা ঘটেছে। এরপর আমরা সেনজিকে দেখতে পাই। সে রাজার আদেশপত্র নিয়ে তার বাবা শ্যাংজিয়ানের কাছে ফিরে আসে। বাবা বলতে পালিত বাবা, সেই ইউনুস। শ্যাংজিয়ান নিজের রক্তমাখা হাত মুছতে মুছতে বলে, ক্রাউন প্রিন্স রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে। তবে বুঝতেই পারছেন ক্রাউন প্রিন্সকে শ্যাংজিয়ান মেরে ফেলেছিল। সেনজি মুচকি হাসে আর জানায় শ্যাংজিয়ান যেমন চেয়েছিল তেমনই হয়েছে। সে রাজার আদেশপত্র নিয়ে এসেছে, যেখানে লেখা রয়েছে ক্রাউন প্রিন্সকে সে সিংহাসনের যোগ্য মনে করে না, তাই নতুন একটা ক্যান্ডিডেট খোঁজার দায়িত্ব জেনারেল সেনজিকে দেয়া হচ্ছে। সেনজি ইনডিরেক্টলি ওর বাবাকে এটা বোঝাতে চায় সিংহাসনে যেন ওকে বসানো হয়। আচ্ছা, এখন থেকে ওকে আমি জিয়ান বলে ডাকবো। কিন্তু জিয়ান সেনজিকে বুঝিয়ে বলে, সেনজি হচ্ছে ইউনুসের ছেলে, বর্তমানে তো ওর পরিচয় এটাই, তাই ও চাইলেই সিংহাসনে বসতে পারবে না। কেমন হয় যদি সেনজি নিজেই রাজা পছন্দ করে? সমস্ত প্রিন্সদের ডাকবে, এরপর সেনজি যাকে পছন্দ করবে সেই রাজা হবে। তবে বুঝতেই পারছেন সেনজি যাকে পছন্দ করবে সে রাজা হলেও ওদের কথা মতোই চলবে, মানে রাজ্যটা পেছনে বসে ওরা দুই বাপ বেটা চালাবে। সেনজি মুচকি হেসে তাতেই রাজি হয়। জিয়ান সেনজিকে টাইগার ট্যালি ফেরত দিতে বলে। তবে সেনজি জানায় টাইগার ট্যালির কাজ এখনো শেষ হয়নি, তার এখনো কিছু বিদ্রোহীদের দমন করা বাকি। কাজ শেষ হলে অবশ্যই সে টাইগার ট্যালি ফেরত দিবে। যে উত্তরটা জিয়ানের একদমই পছন্দ হয় না। এখানে বোঝা যায় ওরা বাবা ছেলে হিসেবে থাকলেও সম্পর্কটা মোটেও মধুর ছিল না। এরপর আমাদের একজন মহিলাকে দেখানো হয়, যে ছিল সব প্যালেস মেইডদের হেড। তার কাছে ফিফথ প্রিন্স জিন আসে। জিন এই মহিলাকে আন্টি বলে ডাকছিল। জিন সেখানে এসে ওর আন্টিকে জানায় ওর মনে হচ্ছে ওদের বাবা মারা গিয়েছে, কারণ প্যালেসটা আজ অনেক বেশি শুনশান। তবে এখনো পর্যন্ত এই খবরটা পাবলিক হয়নি। এখানে আমরা জানতে পারি ফিফথ প্রিন্স জিন আসলে একজন মেয়ে।
কিন্তু সে ছেলে সেজে থাকতো। এখন কেন সে ছেলে সেজে থাকতো এটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। জিন আর ওর আন্টি দুজনে প্ল্যান করছিল ওরা প্যালেস ছেড়ে দূরে কোথাও চলে যাবে, কারণ প্যালেসটা এখন আর ওদের জন্য একদমই নিরাপদ নেই। তবে তখনই কিছু গার্ড এসে জানায় জেনারেল সেনজি ফিফথ প্রিন্সকে প্যালেসে ডেকে পাঠিয়েছে। জিনের আন্টি ভয়ে অস্থির হয়ে যায়। গার্ডরা জিনকে এক প্রকার টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়, যেটা দেখে জিনের আন্টি ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের হলের দৃশ্য দেখানো হয়, যেখানে সেনজি রাজা সিল নিয়ে বসেছিল এবং আমরা চারজন প্রিন্সকে দেখতে পাই। ক্রাউন প্রিন্সকে তো অলরেডি মেরে ফেলা হয়েছিল। সেখানে সেনজি জানায় রাজার মৃত্যু হয়ে গিয়েছে এবং রাজা সেনজিকে সিলের দায়িত্ব দিয়ে গিয়েছে। এবার সেনজি কোন একজন প্রিন্সকে রাজা হিসেবে সিলেক্ট করবে। জিন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল কাহিনীটা কি হচ্ছে, কিন্তু অন্য তিনজন প্রিন্স খুব অস্থির হয়েছিল কে হবে রাজা এই তর্কে বিতর্কে। সেনজি এসে থার্ড প্রিন্সের হাতে সিলটা ধরিয়ে দেয় আর বলে আমার মনে হয় আপনি যোগ্য রাজা হতে পারবেন। কিন্তু এতে সেকেন্ড প্রিন্স একদমই খুশি হয় না, কারণ থার্ড প্রিন্স ছিল বোকা এবং দুর্বল, যেখানে সেকেন্ড প্রিন্স মার্শাল আর্টে খুবই পারদর্শী ছিল। তখন থার্ড প্রিন্স ভয়ে ভয়ে ফোর্থ প্রিন্সের হাতে সিলটা দিয়ে দেয় আর বলে ভাই তুমি রাজা হও, আমি তোমাকে সাপোর্ট করব। ব্যাস তিন ভাইয়ের লেগে যায় যুদ্ধ। জিন এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তিন ভাইয়ের মারামারিতে সেকেন্ড প্রিন্স প্রথমেই ফোর্থ প্রিন্সকে মেরে ফেলে আর তারপর হুট করে কল্পনায় ওর বাবাকে দেখছিল। ওর বাবা বলছিল সিংহাসনের জন্য তুমি তোমার ভাইকে মেরে ফেললে। তখন সেকেন্ড প্রিন্স ওর বাবাকেও তলোয়ার দিয়ে আঘাত করে, তবে এটা তো পুরোপুরি তার কল্পনা ছিল। জিন এগুলো দেখে বুঝতে পারে ওই ঘরে যে সুগন্ধি লাগানো হয়েছিল তার মধ্যে হয়তো কোনো ওষুধ রয়েছে, যে কারণে ওর ভাইরা পাগল হয়ে একে অপরের উপর অ্যাটাক করছে। তবে জিন যে পারফিউমের ব্যাপারটা খেয়াল করেছে এটা সেনজি বুঝতে পারে, আর ওর কাছে জিনকে অনেক ইন্টারেস্টিং লাগে। এদিকে থার্ড প্রিন্স পেছন থেকে এসে ছুরি মেরে সেকেন্ড প্রিন্সকে মেরে ফেলে আর এরপর ও নিজেই রাজা হতে চায় এবং জিনকে আক্রমণ করতে যায়। জিন নিজেও টুকিটাকি মার্শাল আর্ট জানতো। সে ওর ভাইকে প্রতিরোধ করছিল কিন্তু আঘাত করছিল না। জিন মাটি থেকে সিলটা তুলে ধরে সেনজিকে বলে আপনার কাছে আমার বাবা এই সিলের দায়িত্ব দিয়ে গিয়েছে, আপনার কি মনে হচ্ছে না যে আপনি মন্ত্রিসভার সবার কাছে কি জবাব দেবেন এই সিলের যদি কিছু হয়ে যায়? জিন আসলে বিষয়টাকে কথা বলে সামলাতে চাচ্ছিল, কারণ ও বুঝতে পেরেছিল সেনজি ইচ্ছা করে ওর ভাইদের মারছে। তখনই থার্ড প্রিন্স জিনের উপর আবার আক্রমণ করতে গেলে সেনজি তাকে অজ্ঞান করে ফেলে। জিন সেনজিকে বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার উদ্দেশ্য সমস্ত প্রিন্সদের মারার। আপনি যদি আমাকে আর আমার আন্টিকে এই প্যালেস থেকে বের হতে দেন তাহলে আমি আর কখনোই এই প্যালেসে ফিরে আসবো না। আপনি এই রাজ্যের দায়িত্ব নিয়ে নিতে পারেন। সেনজি তখন জিনকে বলে তুমি চাইলেই আমি সেটা মানবো কেন? তোমার কাছে দুইটাই অপশন আছে, হয় তুমি নিজে বাঁচতে পারবে, সেক্ষেত্রে ম্যাডাম লি মানে জিনের যে আন্টি তাকে মেরে ফেলা হবে, আর তা না হলে ম্যাডাম লিকে মুক্ত করা হবে এবং জিনকে মরতে হবে। জিন তখন বলে আমি যদি কোনো অপশন চয়েস না করি। সেনজি এবার ডিরেক্ট জিনের দিকে তলোয়ার ধরে, তবে জিন বেশ শান্ত ছিল। সেনজি বলে তোমাকে অবশ্যই চয়েস করতে হবে, তবে তোমার কাছে আরো একটা অপশন আছে। আর জিনের কানে কানে বলে তুমি রাজা হয়ে সিংহাসনে বসো, তবে তুমি থাকবে আমাদের নিয়ন্ত্রণে, আমরা যেটা বলবো রাজ্যের সিদ্ধান্ত সেটাই হবে। এবার জিনের কাছে তো আর কোনো অপশন নেই, তাই ও রাজা হতে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় সেনজি রাতের বেলা তার প্যালেসে ফিরে যাচ্ছিল। তখনও রাস্তায় একটা গাছের টব পড়ে থাকতে দেখে। একটু পর আমরা সেনজি আর তার অ্যাসিস্ট্যান্টকে সেখানে বসে কথা বলতে শুনি, যেখানে সেনজির অ্যাসিস্ট্যান্ট সেনজিকে বলছিল সেনজি চাইলেই রাজ্যের দায়িত্ব নিয়ে নিতে পারত, তাহলে সে এই সুযোগটা কেন মিস করলো। সেনজি তখন বলে বিদ্রোহ দমনের নামে আমরা গত যে যুদ্ধটা করে এসেছি সেখানে কতজন মানুষ মারা গিয়েছে। ওর অ্যাসিস্ট্যান্ট তখন বলে 1400। সেনজি ঝাড়ি মেরে বলে সেখানে 4500-এরও বেশি মানুষ মারা গিয়েছে। মানুষের মৃত্যুটা আমার বাবা জিয়ানের কাছে কিছুই না, তবে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এদেরকে তো আমি নিজে হাতে হত্যা করেছি। নিং রাজ্যের আগের রাজা মানুষের উপর প্রচন্ড অত্যাচার করত, তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। এখানে সেনজির কথা থেকে বোঝা যায় এতক্ষণ সেনজির যে রূপটা আমরা দেখেছিলাম সেটা ছিল ওর উপরে, ভিতরে ভিতরে সেনজি নিজেও কষ্ট পেত এসব অন্যায় করার জন্য, তবে ও বাধ্য ছিল। এরপর সেনজি সেই পড়ে থাকা গাছটিকে তুলে নিয়ে আসে আর একটা টবে লাগিয়ে দেয়। ওই গাছের দিকে তাকিয়ে বলতে থাকে দেখা যাক ভবিষ্যতে তুমি এই প্যালেসে সার্ভাইভ করতে পারো কিনা, আর তোমার গাছে কি তুমি কোনো ফুল ফোটাও নাকি তিতা কোনো ফলের জন্ম দাও। এরপর দেখা যায় সেনজি শুয়ে পড়েছে। আমরা সেনজির ছোটবেলার একটা গল্প দেখতে পাই, যেখানে সেনজির হাত দিয়ে জিয়ান একটা বাচ্চা ছেলেকে ছুরি মেরে দিয়েছে।
সেনজি নিজেও হা হয়ে তাকিয়েছিল যে ও একটা বাচ্চাকে ছুরি মেরে মেরে ফেলছে। এটা ছিল সেনজির দুঃস্বপ্ন। বোঝাই যাচ্ছে সেনজির পাস্ট খুব কঠিন ছিল। এরপর আমরা জিনকে দেখতে পাই। জিন তো একটা মেয়ে, তবে ওর আন্টি এখনো অসুস্থ। ও নিজে নিজে তৈরি হচ্ছিল, নিজেকে ছেলে বেশে সাজাচ্ছিল। তবে ও কনফিউজড ছিল যে মানুষ ওকে চিনে ফেলবে কিনা, কারণ এতদিন ওর এই কাজগুলো ওর আন্টি করে দিত। একজন ইউনুস ভিতরে এসে জিনকে জিজ্ঞাসা করে, ওর তো রাজসভায় যাওয়ার সময় হয়েছে, ইউনুস জিনকে ড্রেস পরিয়ে দিতে সাহায্য করবে কিনা। জিন তখন ভয় ভয় বলে কোনো প্রয়োজন নেই, ও নিজেই ওটা করতে পারবে। এদিকে সেনজিও তৈরি হচ্ছিল কোর্টে যাওয়ার জন্য। আরো মনে মনে চিন্তা করছিল ফিফথ প্রিন্স খুবই দুর্বল, দেখা যাক তাকে নিয়ন্ত্রণ করে কতদূর কি করা যায়। এরপর আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। সবাই ফিফথ প্রিন্স মানে জিনকে গ্রেটিং করে রাজা হিসেবে, এবং সেখানে ঘোষণা হয় নতুন রাজার অ্যাডভাইজার হবে জিয়ান এবং রাজার ইউনুস হবে সেনজি। মানে সেনজি এবার জেনারেল থেকে রাজার ইউনুস হয়ে গিয়েছে। সমস্ত মন্ত্রীরা এই সিদ্ধান্ত মেনে নিলেও মিনিস্টার হি নামে একজন এই সিদ্ধান্ত মানতে পারে না। সে প্রতিবাদ করে জানায় জিয়ান কোনোভাবেই রাজার অ্যাডভাইজার হতে পারবে না। আর তাছাড়া ও একজন ইউনুস, ও কেন কোর্টে বসবে এবং রাজার অ্যাডভাইজার হবে? একজন ইউনুসের কোনো যোগ্যতা নেই এত বড় পদ পাওয়ার। স্বাভাবিকভাবে জিয়ান প্রচন্ড রেগে যায় এবং জিনকে বলে, এই মন্ত্রী আপনার সিদ্ধান্তকে অবমাননা করেছে, এটা তো আপনাকে অপমানের সমান, ওকে ইমিডিয়েটলি মৃত্যুদণ্ড দিন। তার মানে সে জিনের মাধ্যমে এই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছিল। সিদ্ধান্তটা তো সেই নিবে। জিন মনে মনে ভাবছিল এখন যদি ও এই মন্ত্রীকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তো জিয়ান অনেকটা রেগে যাবে, আর জিয়ান রেগে গেলে ওকে মেরেও ফেলতে পারে। কিন্তু ও কোনোভাবেই এই মন্ত্রীকে মারতে পারবে না। জিন তো অনেকটা নরম স্বভাবের ছিল, আর শুধু শুধু একজন মন্ত্রীকেও কেন মারবে? তখন এই মন্ত্রীর একজন স্টুডেন্ট যার নাম ছিল ঝেন, সে দৌড়ে সামনে আসে এবং তার টিচারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফ্লোরে মাথা টুকে টুকে বলতে থাকে তার টিচারকে মাফ করে দেওয়ার জন্য, কারণ তার টিচার দেশের জন্য অনেক কিছু করেছে। সেই সব কিছু মনে রেখে হলেও তার টিচারকে যেন এবারের মতো মাফ করে দেওয়া হয়। জিন তো পড়ে যায় দোটানায়। ও তখন এগিয়ে যায় জিয়ানের দিকে, আর জিয়ানকে কাছে ডেকে কানে কানে বলে, আমার মনে হচ্ছে এটা একটা ফাঁদ। এখন যদি আমি মন্ত্রীকে মৃত্যুদণ্ডের শাস্তি দিই তাহলে অন্যান্য মন্ত্রীরা আমার উপর রেগে যাবে। প্রথম দিনেই আমি এমন একটা কাজ করতে পারি না, আর তাছাড়া আমি যদি এমন একটা কাজ করি তাহলে সমস্ত দায়ভারটা তোমার উপরই পড়তে হবে, কারণ তুমি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রথমে বলেছ। তাই তোমাকে বিপদমুক্ত রাখার জন্য আমি ওকে মৃত্যুদণ্ড দিতে পারি না। এটা বলে জিন জিয়ানের কথার কোনো অপেক্ষা করে না। সে মিনিস্টার হিকে তার চাকরি থেকে বরখাস্ত করে এবং তাকে তার গ্রামে ফিরে যাওয়ার আদেশ দেয়। আর এরপর সে জিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি বলো, এমন মন্ত্রীকে তো আমরা মন্ত্রিসভায় রাখতে পারি না। জিয়ান তখন দাঁত কিরমিরি করে বলে, আপনি তো আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, এখন আর আমি কি বলতে পারি? সেনজি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। ওই মিনিস্টার হাসতে হাসতে রাজসভা থেকে বের হয়ে যায়, কারণ সে এমনটাই চাচ্ছিল। তবে একটু পরে কোর্টের বাইরে দেখা যায় জিয়ান সেনজিকে বলছিল মিনিস্টার হিকে যাত্রাপথে মেরে ফেলতে, আর সেনজি মাথা নেড়ে সম্মতি জানায়। জিয়ান যেটাই বলতো সেনজি সেটাই করতে বাধ্য ছিল। আর এরপরে জিয়ান চলে আসে জিনের কাছে, জিনের দিকে একটা পাথর ছুঁড়ে ওর গালে কেটে ফেলে, আর তারপর বলে, তোমার সাহস কি করে হলো তুমি আমার উপর দিয়ে কথা বলো? আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি। তবে সেনজি এগিয়ে এসে বলে, বাবা ও এখনো আমাদের কাজে লাগবে, এখনই ওকে মেরে ফেলো না। জিয়ান তখন ধাক্কা মেরে জিনকে ফেলে দেয়, আর রাগে বলতে থাকে আজকের পর যেন এমন ভুল কখনো না হয়। কোর্টে জিয়ান যেটা বলবে সেটাই ফাইনাল ডিসিশন। জিন যেন একদম এমনটা মনে না করে যে সে রাজা হয়েছে বলে জিয়ান তাকে মারতে পারবে না। জিন তার হাতের পুতুল এই বিষয়টা যেন ভুলে না যায়। এসব বলে জিয়ান সেখান থেকে বের হয়ে যায়। সেনজি তখন এগিয়ে গিয়ে জিনের রক্তটা মুছিয়ে দিতে দিতে বলে, আমি তোমাকে বুদ্ধিমানই মনে করেছিলাম, তুমি যে এতটা বোকামি করবে সেটা ভাবতে পারিনি। যদি তুমি সবাইকে নিজের নখ দেখিয়ে দাও তাহলে তো তোমাকে মেনি বিড়ালের তুলনায় বাঘই বেশি মনে করবে। মানে বোঝাতে চাচ্ছিল যে ও তো চুপচাপ ঠান্ডা স্বভাবের থাকে, হুট করেই এমন কিছু করা উচিত না যাতে ওর উপর বিপদ নেমে আসে। জিন তখন বলে, এটা কি কোনো ওয়ার্নিং নাকি সতর্কবাণী? সেনজি কোনো কথা বলে না। এরই মধ্যে একজন গার্ড এসে জানায় ম্যাডাম লি মানে জিনের আন্টির জ্ঞান ফিরেছে। এরপর জিন চলে যায় ওর আন্টির কাছে, আর ওর আন্টির সাথে মজা করে একসাথে খেতে বসে। দূর থেকে সেনজি দেখছিল যে জিন কিভাবে এনজয় করে খাবার খাচ্ছে। জিন তো একটা মেয়ে ছিল, আর যা কিছুই হোক না কেন মেয়েদের টুকিটাকি স্বভাব তো ওর মধ্যে প্রকাশ পাবেই। ও খাবার নিয়ে খুবই এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, যে বিষয়টা সেনজির খুবই ভালো লাগে।
তখনই সেনজির পাস্টের একটা সিন মনে পড়ে যায়, যেখানে জিয়ান ওকে চাবুক দিয়ে পেটাচ্ছিল আর বলছিল, তুমি যদি ফাইট করতে না পারো তাহলে তুমি কিভাবে তোমার রাজ্য উদ্ধার করবে? তুমি ভুলে যেও না তুমি কে আর তোমার উদ্দেশ্য কি। এই বিষয়টা মনে পড়তেই সেনজির মুখ আবারও কঠিন হয়ে যায়। ও জিনকে বলে, আপনি আপনার খাবার এনজয় করুন, আর সমস্ত মেয়েদের নিয়ে বের হয়ে যায়। তখনই জিন হাঁটু গেড়ে ওর আন্টির সামনে বসে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমাকে এই প্যালেস থেকে অনেক দূরে নিয়ে যাব, কিন্তু আমি দুঃখিত, আমি তোমাকে এই প্যালেস থেকে বের করতে পারলাম না, তোমাকে এই খাঁচার মধ্যেই বন্দি হয়ে যেতে হলো। জিনের আন্টি তখন বলে, এটা কোনো বিষয় না, সবচেয়ে টেনশনের বিষয় হচ্ছে তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছো, তুমি কিভাবে এর থেকে মুক্তি পাবে সেটা চিন্তা করতে হবে। জিন অনেক চিন্তিত ছিল, কারণ এখন তো ওকে সামনে রেখে জিয়ান পেছনে যা খুশি তাই করবে, মানুষের উপর অত্যাচার করবে এবং অন্যায় করে যাবে। এরপর আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়। সেনজি যেহেতু জিনের ইউনুস ছিল, সে জিনের ঘরে একটা সুন্দর সুগন্ধি দিয়ে যায়, যাতে করে জিন রাতে ভালো করে ঘুমাতে পারে। তবে সেনজির কেন যেন জিনকে দেখে সবসময় সন্দেহ হতো। সে এগিয়ে গিয়ে জিনকে বলে, চলুন আমি আপনাকে গোসল করতে সাহায্য করি। জিন তখন বলে, কোনো প্রয়োজন নেই, আন্টি আছে, আন্টি আমাকে সাহায্য করবে। আর ও তো এটা শুনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। আর এই বিষয়টা অবশ্যই সেনজির চোখ এড়াবে না। ও যখন বুঝতে পারে যে জিন ভয় পাচ্ছে, তখন ও এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে, আপনি কেন এত ভয় পাচ্ছেন? আমি যেহেতু আপনার ইউনুস, আমারই তো দায়িত্ব আপনাকে গোসলে সাহায্য করা, এখন আমি সেটাই করব। এটা বলে ও জোর করে জিনের দিকে এগিয়ে যায়। জিনের আন্টি সেনজিকে আটকানোর চেষ্টা করছিল, তবে জিন ওর আন্টিকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি বিষয়টা দেখছি। জিনের আন্টি তখন বাধ্য হয়ে বাইরে চলে যায়। এবার সেনজি জিনের কোট খুলতে শুরু করে, আর সে যখন ওর বেল্টটা খুলেই ফেলবে, তখনই জিন বলে, আপনার সাথে আমার একটা কথা আছে, আগে সে কথাটা বলি। সেনজি তখন বলে, অবশ্যই। জিন তখন বলে, যেহেতু আপনি আমাকে সার্ভ করার জন্য এতটাই আগ্রহী, তাহলে একটা কাজ করা যাক, সময়টা তো আমরা অন্যভাবে এনজয় করতে পারি। জিন ইচ্ছা করে সেনজির চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে, আমি অনেকদিন খেয়াল করেছি আপনি যথেষ্ট হ্যান্ডসাম, আর এরকম হ্যান্ডসাম ছেলে আমার পছন্দ। এটা বলতে বলতে জিন খুব লুইচ্চাদের মতো এক্সপ্রেশন দিচ্ছিল। সেনজি তখন নিজেই একটু ভয় পেয়ে যায়। ওর মনে হয় জিন মানে ফিফথ প্রিন্স হয়তো ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। সেনজি তখন বলে, আমি আন্টিকেই বলছি আপনাকে সাহায্য করার জন্য, আমি নতুন, আমি হয়তো আপনাকে প্রপারলি সাহায্য করতে পারবো না। এটা বলে কোনোভাবে সে ওই ঘর থেকে বের হয়ে যায়। আর রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছিল জিনের মুখটা, মানে জিন এমন ভাবে ওর দিকে তাকাচ্ছিল, সেনজি নিজের ঘরে বসে নিজেই গরম হয়ে যাচ্ছিল। ও মনে মনে চিন্তা করতে থাকে, প্রিন্স কি তাহলে ছেলেদের পছন্দ করে? এরই মধ্যে একজন গার্ড দৌড়ে এসে জানায় খারাপ কিছু ঘটেছে। দেখা যায় জিন যখন ঘুমাতে গিয়েছিল, জিনের উপর একদল সৈন্য আক্রমণ করে দিয়েছে, আর জিন তাদেরকে খুব ভালোভাবে প্রোটেক্ট করছিল। ও টুকিটাকি মার্শাল আর্ট তো জানতো। সঠিক সময়ে সেখানে সেনজিও চলে আসে। প্রথমে জিন মনে করে যে সেনজি ওকে মারতে এসেছে। ও ভয় ভয়ে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে মারতে এসেছেন? সেনজি তখন জিনকে বলে, দ্রুত কোথাও লুকিয়ে পড়ুন। জিন ওর আন্টিকে নিয়ে দ্রুত একটা কোণাতে লুকিয়ে পড়ে, আর সেনজি সেখানে ফাইট শুরু করে দেয়। স্বাভাবিকভাবেই সেনজি সমস্ত আততায়ীদের মেরে ফেলে। হুট করে পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। জিন ফিসফিস করে ওর আন্টিকে বলছিল, কি হলো বলো তো, সবকিছু আমার ঠান্ডা হয়ে গেল কেন? তখনই সেখানে সেনজি আসে, আর জিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ও সমস্ত আততায়ীদের মেরে ফেলেছে, এখন জিন বের হয়ে আসতে পারে। জিন আর কি করবে, ও সেনজির হাত ধরে উঠে দাঁড়ায়। তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ানকে দেখে জিন একটু ভয় পেয়ে যায়। ও জিয়ানকে জিজ্ঞাসা করে, আমাকে কে মারতে পাঠাতে পারে? জিয়ান তখন বলে, এখনই আদেশ দিন এই বিষয়টা ভালো করে ইনভেস্টিগেশন করার জন্য, আমি নিজেই এই বিষয়টার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিচ্ছি। জিন তখন মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। প্যালেসের মেইডরা রক্ত পরিষ্কার করছিল, যে দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে পুরো রক্তের বন্যা হয়ে গিয়েছে। একজন মেইড জিনের কাছে আসে চা দিতে, কিন্তু সে এতটা ঘাবড়ে ছিল যে ভয়ে তার হাত থেকে চা পড়ে যায়, এবং জিনের কাছে মাপ চাইতে থাকে জিন যেন তাকে না মারে। জিন তখন বলে, তোমার হাত থেকে তো শুধু চাই পড়েছে, তাহলে আমি তোমাকে কেন মারবো? তখন জিন ওই ইউনুসের থেকে জানতে পারে জিনের প্যালেসে সমস্ত গার্ড এবং মেইডদের মেরে ফেলা হয়েছে। জিন দৌড়ে বাইরে আসে, আর দেখতে পায় ওর প্যালেসের সামনে শুধু বডি আর বডি পড়ে আছে। ও তো পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ইউনুস নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে মারছিল। সেনজি জিনের পেছনে এসে দাঁড়ায়, আর জিনের চোখটা বন্ধ করে ধরে। তারপর জিনের কানে কানে বলে, আপনার এখানে আসা উচিত হয়নি। জিন আর কি বলতো, ও তো অসহায়,
ও কান্না করতে করতে সেখান থেকে ভিতরে চলে যায় আর গিয়ে সে নামের লিস্ট দেখতে থাকে যাদেরকে মারা হয়েছে। ও দেখতে পায় সেখানে অনেকের লিস্ট রয়েছে। সেনজি সেখানে এসে বলে যাদেরকে মারা হয়েছে তারা মৃত্যুটা ডিজার্ভ করে, কারণ তারাই গতকাল আপনাকে মারার জন্য আততায়ী পাঠিয়েছিল। তবে জিন বলে ওরা মৃত্যু ডিজার্ভ করে না, ওরা ক্রাউন প্রিন্সের জন্য বিদ্রোহ করেছিল। ওরা জানতে চাচ্ছিল ক্রাউন প্রিন্স কোথায়, চাচ্ছিল ক্রাউন প্রিন্সের হাতে রাজ্য তুলে দেওয়া হোক। আর এটা তো ন্যায়সঙ্গত, কারণ ক্রাউন প্রিন্সেরই রাজা হওয়ার কথা ছিল। আর যাদেরকে মারা হয়েছে তারা কেউই খারাপ মানুষ ছিল না, তারা রাজ্যের জন্য অনেক কিছু করেছে। জিন এক একজনের নাম ধরে তাদের কন্ট্রিবিউশনটা বলতে থাকে, যারা রাজ্যের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে। সেজি তখন বলে এসব চিন্তা করলে আপনি নিজেই টিকে থাকতে পারবেন না, আর তাছাড়া এখানে আপনার কোনো দোষ নেই। আপনি কি ভুলে গিয়েছেন আপনি একজন পাপেট ইম্পেরিয়ার? এবার জিন নিজের জায়গাটা বুঝতে পারে, তবে ও প্রচন্ড কষ্ট পেয়েছিল এবং প্রচন্ড রেগেছিল। ওর রাগে সেনজিকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর তারপরে জিন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেয়। রাতের বেলা সেনজি যখন প্যালেসের সামনে দিয়ে যাচ্ছিল, জিনের আন্টি সেনজির কাছে আসে। সেনজি জিজ্ঞাসা করে এত রাতে আন্টি এখানে কি করছে? জিনের আন্টি তখন হাঁটু গেড়ে বসে বলে জিন গত 3 দিনে কিচ্ছু খায়নি, এভাবে যদি ও না খেয়ে থাকে তাহলে তো ও মরেই যাবে। সেনজি তখন বলে তাহলে আমি কি করতে পারি? জিনের আন্টি তখন অনেক রিকোয়েস্ট করে। জিন এক ধরনের কেক পছন্দ করে, যেটা বাইরের একটা রেস্টুরেন্টে পাওয়া যায়। ছোটবেলা থেকেই জিন মাঝে মাঝে রাগ করে এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিত। তখন ওই কেক এনে দিলে জিন খেতে শুরু করত। সেনজি যেন সেই কেক জোগাড় করে দেয়। প্রথমে তো সেনজি রাজি হচ্ছিল না, তবে জিনের আন্টির কান্নাকাটি দেখে অবশেষে বলে কাল সকালে সে সেই কেক নিয়ে আসবে। জিনের আন্টি তো হাঁপ ছেড়ে গেছে। সকালবেলা সেনজি জিনের পছন্দের কেক নিয়ে হাজির হয়, তবে জিন দরজা খুলছিল না। হুট করে সেনজির কিছু একটা সন্দেহ হয়, আরো দরজা ভেঙে যখন ভিতরে যায় দেখতে পায় ভিতরে জিন ছিলই না। সেনজি দ্রুত গার্ডদের ডেকে জিজ্ঞাসা করে রাজা কোথায়। গার্ডরা তখন জানায় তারা তো কিছুই জানে না, তারা সারা রাত ধরে রাজার প্যালেসের সামনে পাহারা দিয়েছে। সেনজি জিজ্ঞাসা করে রাতে এই ঘরে কেউ এসেছিল কিনা, বা এখান থেকে কেউ বের হয়েছে কিনা। তখন গার্ডরা জানায় জিন একসাথে 10 জন মেয়েডকে ইনভাইট করেছিল তাকে সার্ভ করার জন্য। সেনজি জিজ্ঞাসা করে কয়জন ঢুকেছিল আর কয়জন বের হয়েছিল, গার্ডরা গুনে দেখেছে কিনা। তবে গার্ডরা জানায় যেহেতু এতগুলো মেয়েড একসাথে ছিল তারা তো গুনে দেখেনি। সেনজির আর বুঝতে বাকি থাকে না জিন এখান থেকে পালিয়ে গিয়েছে। সেনজির আর বুঝতে বাকি থাকে না জিন পালিয়ে গিয়েছে। ও তখন চিৎকার দিয়ে গার্ডদের বলে সমস্ত গেট বন্ধ করে দাও, রাজা এখান থেকে কিডন্যাপ হয়ে গিয়েছে। এরপর সেনজি শহরের গেটের গার্ডদের কাছে যায়, জিজ্ঞাসা করে ওরা সন্দেহজনক কিছু দেখেছে কিনা, তবে তারা কিছুই দেখেনি। এরপর সেনজি রেজিস্টার খাতা চেক করে শহর থেকে কে কে বের হয়েছে, সেখানেও তেমন কিছু পায় না। তখন একমাত্র উপায় ছিল সেনজির কাছে থাকা একটা বক্স। সেনজি মনে মনে ভাবছিল তোমাকে খুঁজে বের করার এখন একমাত্র উপায় এই সোল ট্র্যাকিং প্রজাপতি। এটা বলে ও বক্সটা খুলে প্রজাপতিগুলোকে বের করে দেয়, আর দেখা যায় প্রজাপতি গেটের বাইরে চলে যায়। সেনজি বুঝতে পারে জিন অলরেডি শহরের বাইরে চলে গিয়েছে। এরপর আমরা জিন আর ওর আন্টিকে দেখতে পাই, যারা একটা জঙ্গলের মধ্যে বসেছিল। ওরা বেশ খুশি ছিল যে ওরা অবশেষে প্যালেস থেকে পালাতে পেরেছে। জিনের আন্টি জিনকে বলছিল আমরা 20 বছর প্যালেসে বন্দি ছিলাম, যদিও ওটা একটা খাঁচার মতো, তারপরও 20 বছর যেহেতু এখানে থেকেছি ওটা তো আমাদের বাড়ি। তোমার কি প্যালেস ছেড়ে আসার জন্য মন খারাপ হচ্ছে? জিন তখন ওর আন্টির কাঁধে মাথা রেখে বলে একদমই না। অবশেষে যে ও ওর আন্টিকে নিয়ে ওই খাঁচা থেকে মুক্ত হতে পেরেছে এটাই ওর কাছে অনেক কিছু। ওরা একটা শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, সেখানে গিয়ে ওদের থাকার ইচ্ছা ছিল, তবে এখানে বসে রেস্ট নিচ্ছে। রেস্ট নিতে নিতে ওরা কখন যেন সেখানে ঘুমিয়ে যায়। জিন নিজের মুখ এতক্ষণ পর্যন্ত আটকে রেখেছিল, যেহেতু এটা একটা জঙ্গল বেশ ভালোই বাতাস বইছিল। বাতাসে জিনের ওড়নাটা উড়ে চলে যায়। জিনের ঘুম ভেঙে যায় আর ওই ওড়নার পিছু করতে থাকে। ওড়নার পিছু করতে করতে জিন একটা লেকের পাড়ে চলে আসে, যে লেকটা জুনলাই ভিলেজ নামে একটা গ্রামের অংশ ছিল। সেখানে ও একদল মেয়ে এবং মহিলাদের দেখতে পায়, যাদেরকে দেখে মনে হচ্ছিল ওরা খুবই খুশি। ওরা শিকার করে কোথাও থেকে ফিরছে। জিন মুগ্ধ হয়ে ওদেরকে দেখতে থাকে, কত সুন্দর হাসি খুশি জীবন ওদের। ওই গ্রুপের লিডার ছিল গুইফেন নামে একজন মহিলা। পেছনে একটা মেয়ে জিনকে দেখে বলছিল জিন কেন তার দিকে এমন হাঁ করে তাকিয়ে আছে। জিন তো তখনও ছেলেদের ছদ্মবেশে। জিন তখন জানায় ও এদিক থেকেই যাচ্ছিল, আশেপাশে কি কোনো হোটেল বা রেস্টুরেন্ট আছে কিনা থাকার মতো। তখন রুলার নামে একটা মেয়ে জানায় যে এখানে কোনো হোটেল নেই, জিন চাইলে তাদের গ্রামে থাকতে পারে, তবে জিন যেহেতু একজন ছেলে
তাই সে তাদের গ্রামে ঢুকতে পারবে না, কারণ তাদের গ্রামে শুধুমাত্র মহিলারাই থাকে। জিন তখন বলে, আমি তো একটা মেয়ে, আমি আর আমার আন্টি এদিক থেকে যাচ্ছিলাম। প্রথমে তো ওরা বিশ্বাসই করতে পারছিল না জিন একটা মেয়ে। তখন জিন মেয়েদের মতো পোজ দিয়ে দেখায় যে সত্যিও একটা মেয়ে। এই বিষয়টা ফানি ছিল। তখন ওই মহিলার দল জিন আর তার আন্টিকে ভিতরে নিয়ে আসে। এখানে এসে জিন দেখতে পায় গ্রামের সবাই মহিলা, মানে এই গ্রামে কোনো পুরুষ থাকতো না। জিনরা যখন ভেতরের দিকে যাচ্ছিল, তখনই একটা লোক আসে গুইফেনের কাছে। গুইফেন ওই লোককে টাকা দিচ্ছিল। গুইফেনের পাশে রুলান নামে একটা মেয়ে দাঁড়িয়েছিল। লোকটা রুলানের সাথে অসভ্যতামি করতে শুরু করে, তবে গুইফেন বিষয়টা ম্যানেজ করে নেয়। জিন এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। সন্ধ্যার দিকে ওরা যখন রাতের খাবার খেতে বসেছে, তখন দেখা যায় গ্রামটা বেশ জমজমাট। শুধুমাত্র মহিলারা থাকলেও সবাই বেশ আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। তবে তাদের অভাবও ছিল। এই গ্রামে শুধুমাত্র ছোট্ট একটা বাচ্চাই রয়েছে। আসলে এই গ্রামের সমস্ত পুরুষদের সেনাবাহিনী তৈরির কাজে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র মহিলারাই থেকে গিয়েছে, আর তারা বেশ কষ্ট করে নিজেদের জীবন কাটাচ্ছিল। একটু পর সেখানে গুইফেন আসে, এবং গুইফেন জানায় তাদের যে ভাড়া কালেক্ট করে সে ওদের আরো কিছুদিন সময় দিয়েছে এই জায়গার ভাড়া দেওয়ার জন্য। এখানে আমরা জানতে পারি এই জায়গাগুলো আসলে ওদেরই, কিন্তু যেহেতু কোনো পুরুষ ছিল না, তাই এই জায়গাতে মানে নিজেদের জায়গাতে ওদের ভাড়া দিয়েই থাকতে হতো। আসলে এই রাজ্যের রুলস অনুযায়ী কোনো মহিলা কোনো জমির মালিক হতে পারবে না। এখন যেহেতু মহিলারা এখানে একটা জমি নিয়ে থাকছে, তাই এই জমির ভাড়া দিতে হতো এই এলাকার ম্যাজিস্ট্রেটকে। এটা শুনে জিনের বেশ খারাপ লাগে। এমনিতেই মহিলারা কষ্ট করে কিছু টাকা ইনকাম করে চলছে, তার উপর যদি নিজেদের জমিতে নিজেদের ভাড়া দিয়ে চলতে হয়। ওদের কাছে চাষবাসের জন্য জমি ছিল না। রাতের বেলা জিন নিজের কাপড় চোপড় মেলে দিচ্ছিল, তখনই জিনের কাছে একটা প্রজাপতি উড়ে আসে। এটা ছিল সেই সোল ট্র্যাকিং প্রজাপতি। দূর থেকে সেনজি জিনকে দেখছিল, আর এবারও বুঝতে পেরে যায় যে জিন আসলে একটা মেয়ে। মুচকি হেসে সেনজি বলে, সৌভাগ্যবশত সে একটা মেয়ে। মানে জিন যে মেয়ে এটা জানতে পেরে সেনজি খুবই খুশি হয়ে গিয়েছিল, কারণ ওর তো জিনকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। সেনজি তখন চুপচাপ সেখান থেকে ফিরে যায়। এরপর আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়। হাঁটতে হাঁটতে জিনের পা কেটে গিয়েছে। জিনের আন্টি কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছে। রুলান আসে একটা কম্বল নিয়ে। জিন রুলানকে জিজ্ঞাসা করে এই গ্রামকে বিধবা গ্রাম কেন বলা হয়। আসলে খাওয়ার সময় জিন শুনেছিল এই গ্রামকে ওরা বিধবা গ্রাম বলে হাসাহাসি করছে। রুলান তখন জানায় এই গ্রামের একদম 90% সবাই বিধবা, মানে যুদ্ধে যাদের হাজবেন্ডরা গিয়েছে তারা তো কেউই আর ফিরে আসতে পারেনি। এখানে আমরা রুলানের কাহিনীও জানতে পারি। ছোটবেলা থেকেই রুলানের ইন্টারেস্ট ছিল ডাক্তার হওয়া, মানে ওর ওষুধপত্র নিয়ে বেশ ঘাটাঘাটি করতো, কিন্তু ওর ফ্যামিলি থেকে মোটেও সাপোর্ট পায়নি। ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। রুলান তখন নিজে ইচ্ছায় মেডিসিন প্র্যাকটিস করতে থাকে। তখনও পাবলিক প্লেসে বের হয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা করত। আস্তে আস্তে রুলানের নামডাক হচ্ছিল, কিন্তু এই বিষয়টা রুলানের হাজবেন্ড মেনে নিতে পারেনি। সে রুলানকে চরিত্রহীন এবং অভদ্র অপবাদ দিয়ে ডিভোর্স দিয়ে দেয়। রুলান তখন লেকের মধ্যে ঝাঁপ দিতে চাচ্ছিল, তখন গুইফেন ওকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। এরপর রুলান এখানে বসে ডাক্তারি প্র্যাকটিস করতে শুরু করে। আর এখন মোটামুটি ও বেশ নাম করে ডাক্তার ছিল, মানে এই গ্রামে কারো রোগ হলে রুলানই চিকিৎসা করত। জিনের রুলানের কথা শুনে বেশ ভালো লাগে। জিন তখন রুলানকে বলে, আমার ইচ্ছা হয় আমিও যদি তোমার মতো এমন কিছু করতে পারতাম, মানে নিজের স্বপ্ন পূরণ করতে পারতাম। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। একদল লোক এসে গুইফেনের উপর চিল্লাচিল্লি করছিল, বলছিল গুইফেনরা অনৈতিক কাজ করেছে এবং তাদের গায়েও হাত দিচ্ছিল। জিন আসতে চায় প্রতিবাদ করার জন্য, তবে জিনের আন্টি ওকে আটকে দেয়। জিনের আন্টি ওকে নিয়ে পাশে লুকিয়ে থাকে। গুইফেন একাই বিষয়টা সামলাচ্ছে। এই লোকদের কথা হচ্ছে রুলান বাজারে কাপড় বিক্রি করার চেষ্টা করেছে, যেটা সাধারণ মানুষদের জন্য অনুমতি ছিল না। আসলে এই এলাকার ম্যাজিস্ট্রেট ছিল খুবই খারাপ। সে বড় বড় ফ্যামিলিদের থেকে ঘুষ নিয়ে শুধুমাত্র তাদেরকে এই ব্যবসার অনুমতি দিত। একটা ফ্যামিলিকে অনুমতি দেওয়া ছিল শুধুমাত্র তারাই কাপড় বিক্রি করবে, এবং যাদের প্রয়োজন শুধু তাদের থেকেই নিবে। অন্য কেউ কাপড় বিক্রি করতে পারবে না। এখন যেহেতু রুলান কাপড় বিক্রি করেছে, এটা তো আইন অমান্য হয়েছে, তাই রুলানকে শাস্তি পেতে হবে এবং ওদেরকে জরিমানা দিতে হবে। সেখানে আসা লোকগুলো ওদেরকে মারধর করতে শুরু করে। এবার জিন তো সামনে গিয়ে প্রতিবাদ করতে পারবে না। ও তখন ঢিল হাতে তুলে নেয় এবং ঢিল দিয়ে ওই লোকদের আঘাত করতে থাকে। তবে ওরা জিনকে দেখতে পাচ্ছিল না। ওরা তখন মনে করে এখানে হয়তো কোনো ভূত আছে। তবে ভূত থাকুক আর যা থাকুক, গুইফেনকে বলে যায় অবশ্যই ওদেরকে জরিমানা দিতে হবে, তা না হলে ওরা আবারও অন্য একদিন ফিরে আসবে। এটা বলে লোকগুলো সেখান থেকে চলে যায়। সেনজি দূর থেকে সবকিছুই দেখছিল।
জিন কিভাবে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে এই বিষয়টা। পরবর্তী সিনে দেখা যায় জুনলাই গ্রামের সব মেয়েরা তাদের জমাকৃত টাকা একত্রিত করছিল, কারণ তাদেরকে জরিমানা দিতে হবে। দূর থেকে জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে, আর ওর তো বেশ খারাপ লাগছিল। কোনো অন্যায় না করেও সবাইকে সবার শেষ সম্বল জমা দিতে হচ্ছে, তারপরেও জরিমানা সম্পূর্ণ টাকা হচ্ছে না। গুইফেং সবার মন ভালো করার জন্য বলে, চিন্তা করো না, আমরা আরো বেশি পরিশ্রম করব এবং ভবিষ্যতে আমরা অনেক ভালো থাকবো। তবে গুইফেনের কথায় কারোই মন তেমন ভালো হয় না। হয়তো এমন সান্ত্বনার বাণী শুনে শুনে ওরা বিরক্ত। জিন কান্না করতে করতে সেখান থেকে চলে আসে, আর ওর আন্টিও ওর সাথে সাথে চলে আসে। জিন ওর আন্টিকে বলছিল, দেখো রাজ্যের কি অবস্থা করে রেখেছে ওই সকল কীটপতঙ্গের দলেরা, মানে মন্ত্রিসভার কথা বলছিল। আমি যখন প্যালেসে থাকতাম সবসময় আমি এই ভয়ে থাকতাম যে আগামীকালকে আমি সার্ভাইভ করব কিনা। ভাবতাম প্যালেসের বাইরে গেলে হয়তো জীবন অনেক কঠিন হবে, কিন্তু বেঁচে থাকতে তো আর ভয় পেতে হবে না। তবে এখন আমি প্যালেসের বাইরে এসে দেখতে পাচ্ছি প্যালেসের বাইরে সার্ভাইভ করা আরো বেশি কঠিন। জিনের আন্টি তখন বলে, তাহলে তুমি কি চিন্তা করছো, তুমি কি প্যালেসে ফিরে যাবে? পাশে দাঁড়িয়ে সেনজি ওদের কথাবার্তা শুনছিল। ও গভীর আগ্রহে জিনের উত্তরের অপেক্ষা করছে। জিন তখন বলে, আমি প্যালেসে ফিরে যেতে পারবো না, আমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এখনই এখান থেকে চলে যাব। আর তারপরেই জিন আর ওর আন্টি ওই গ্রাম থেকে চলে আসে। ওরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই সেনজি জিনকে পেছন থেকে ডেকে বলে, আপনার কি মজা করা শেষ হয়েছে? তাহলে এখন প্যালেসে ফিরে চলুন। জিন তো সেনজির কণ্ঠ শুনে ভয়ে দৌড় লাগায়, তবে সেনজি জিনকে ধরে ফেলে। জিনের আন্টি দ্রুত সেনজির পায়ে পড়ে যায় যেন জিনের কোনো ক্ষতি না করে। সেনজি অনেকটা রেগে বলে, আমাদের রাজা একজন মেয়ে, এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে গোপন করেছেন, আপনাদের সাহসের কদর করতে হয়। জিনের আন্টি তখন বলে, এই সম্পূর্ণ দোষ আমার। আসলে রাজার কনকুবাইন একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু অন্য অন্য কনকুবাইন বা রানী সবাই ছেলে সন্তানের জন্ম দিয়েছে। আর এই ধাক্কা সহ্য করতে না পেরে রাজার কনকুবাইন পাগল হয়ে যায়, এবং সে মনে করতো সে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। জিনের আন্টি কিন্তু আসলে ওর আন্টি ছিল না, ওর মায়ের বিশ্বস্ত মেয়েট ছিল। তখন জিনের আন্টি জিনের মেয়ে হওয়ার পরিচয়টা লুকিয়ে ফেলে এবং তাকে একজন প্রিন্স মানে ছেলে হিসেবে বড় করতে থাকে। জিনের আন্টি সেনজিকে রিকোয়েস্ট করে বলে, আপনি ওকে ছেড়ে দিন, ওর পরিবর্তে আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। এটা শুনে সেনজি বলে, ঠিক আছে তাহলে তুমি মরো। তলোয়ারটা ঘোরাতে গেলে জিন হাত দিয়ে ওই তলোয়ারটা ধরে ফেলে, আর তারপর সেনজির কাছে হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করে সে সেনজির সাথে প্যালেসে ফিরে যাবে, তবে সেনজি যেন ওর আন্টিকে ছেড়ে দেয়। সেনজি তখন রেগে বলে, আমি তোমাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি অনেক সাহসী, কিন্তু তুমি তো অনেক ভীতু বের হলে। আমার সামনে তুমি হাঁটু গেড়ে বসে অনুরোধ করছো। ঠিক আছে, আমি তোমার অনুরোধ রাখছি, তুমি যদি আমার সাথে প্যালেসে ফিরে চলো তাহলে তোমার আন্টিকে ছেড়ে দেবো আমি। তখনই গুইফেন সহ জুনলাই ভিলেজে 2-3 জন আসে জিনের খোঁজে। জিন কিছু টাকা ওদেরকে দিয়ে এসেছিল। গুইফেং জিনকে ওই টাকাটা ফেরত দিয়ে দেয়, এবং তোদু নামে যে বাচ্চাটা ছিল জুনলাই ভিলেজের একমাত্র ছেলে, ও একটা জুতো উপহার দেয় জিনকে। এই জুতোটা ওর মা নিজের হাতে তৈরি করেছে। জিন অনেক খুশি হয় ওর প্রতি সবার এমন ভালোবাসা দেখে। গুইফেন জিনের থেকে বিদায় নিয়ে সেখান থেকে খুশি মনে চলে যায়। জিন এবার সেনজির দিকে তাকিয়ে বলে, আমি জানি প্যালেসে গেলে আমার পরিণতি কি হবে, তার আগে আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। সেনজি জিজ্ঞাসা করে, কি রিকোয়েস্ট? এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় জিন এই গ্রামের ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে। ও জানায় ও ম্যাজিস্ট্রেটের কাছে কারণ আমি বিচার দিতে চাই। ম্যাজিস্ট্রেট তখন বলে, সাধারণ মানুষের কাছ থেকে বিচার নেওয়া হয় না। জিন যদি কোনো রয়্যাল ফ্যামিলি বা ইম্পেরিয়াল কারোর জন্য কাজ করে থাকে তাহলে সে জিনের অভিযোগ নিবে। জিন তখন জানায় যদিও সে ইম্পেরিয়াল কারোর জন্য কাজ করে না, তবে সে ইম্পেরিয়াল কারোর জন্য কাজ করা একজনের বিরুদ্ধে নালিশ করতে এসেছে। ম্যাজিস্ট্রেট অবাক হয়ে জিনের দিকে তাকায়, ও কার বিরুদ্ধে নালিশ করবে? জিন জানায় ও এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নালিশ করতে এসেছে, কারণ এই ম্যাজিস্ট্রেট নিজের মন মতো নিয়ম বানিয়েছে, যেটা রাজ্যের রুলসে ছিল না। এই ম্যাজিস্ট্রেট বড়লোকদের থেকে ঘুষ নিয়ে শুধুমাত্র তাদেরই ব্যবসার অনুমতি দিচ্ছে। এটার জন্য তো ম্যাজিস্ট্রেটের শাস্তি হওয়া উচিত। এটা শুনে ম্যাজিস্ট্রেট অনেক রেগে যায়। জিনের কত বড় সাহস যে তার নামে বিচার দিতে এসেছে। তারপরেও ম্যাজিস্ট্রেট একটু ভয় পাচ্ছিল, কারণ জিন অনেক কনফিডেন্টলি কথা বলছে। ম্যাজিস্ট্রেট এগিয়ে এসে জিনের কানে কানে বলে, আপনি কার জন্য কাজ করেন? হতে পারে আমিও তার জন্য কাজ করি, আমরা একই দলের লোক। জিন তখন উপস্থিত সবার উদ্দেশ্যে এই কথাটা বলে দেয়। ম্যাজিস্ট্রেট তার কানে কানে এসে কি বলেছে। ম্যাজিস্ট্রেট তখন রেগে তার গার্ডদের বলে জিনকে শাস্তি দিতে, কিন্তু তখনই সেখানে সেনজি সিল দিয়ে ওই গার্ডকে আঘাত করে। ম্যাজিস্ট্রেট যখন সিলটা তুলে দেখতে পায় এটা ছিল রাজার ইউনুসের সিল। সেনজিকে দেখে তো ম্যাজিস্ট্রেট দ্রুত ওকে গ্রেটিং করে।
জিজ্ঞাসা করে সেনজি এখানে কেন এসেছে। তবে সেনজি কোনো কথা না বলে সোজা জিনকে গ্রেটিং করে এই রাজ্যের রাজা হিসেবে। এই কথা শুনে তো ম্যাজিস্ট্রেট পুরো হতভম্ব হয়ে যায়। তার সামনে এতক্ষণ এই রাজ্যের রাজা দাঁড়িয়েছিল। উৎসুক জনতা তো খুশি হয়ে যায়। জিন সেখানে এই ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে বরখাস্ত তো করেই, এবং তার পুরো পরিবারকে এই এলাকা থেকে নির্বাসন দিয়ে দেয়। এবং যেসব উচ্চবিত্ত পরিবার ওনাকে ঘুষ দিয়ে ব্যবসার অনুমতি নিয়েছিল, তাদের সবাইকে 50 ঘা করে দিতে বলে, তাও জুনলাই গ্রামের সামনে গিয়ে, কারণ ওরা জুনলাই গ্রামের মহিলাদের বিরক্ত করেছে। আর জিনের কথা মতো সেটাই করা হয়। জুনলাই গ্রামের মহিলারা তো অনেক খুশি হয় এসব শয়তানদের শাস্তি পেতে দেখে। এরপর জিন সেই লেকের পাড়ে দাঁড়িয়েছিল। গ্রামের বাইরে যে লেকের পাড়েও প্রথম এই মহিলাদের দেখেছে। সেনজি জিনের কাছে আসে আর জানায় এখন প্যালেসে ফিরে যেতে হবে। জিন তখন সেনজিকে ধন্যবাদ দেয় তাকে সাহায্য করার জন্য। সেনজি তখন বলে মিষ্টি কথাগুলো ম্যাক্সিমাম টাইমে মিথ্যা হয়। জিন এগিয়ে এসে বলে যদিও মিষ্টি কথাগুলো ম্যাক্সিমাম টাইম মিথ্যা হয়, তাও আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। সেনজি জিনকে বলে আপনি যে সিংহাসনের ক্ষমতা ছেড়ে আসতে চাচ্ছেন, সেই ক্ষমতা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। সেই ক্ষমতার জোরে আপনি কাউকে মারতেও পারেন, আবার কাউকে বাঁচাতেও পারেন। জিন চোখ বড় বড় করে সেনজির দিকে তাকিয়ে থাকে। সেনজি বলে আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি। আমি কাউকে বলবো না যে আপনি মেয়ে। আপনি চলুন এবং নিজের সিংহাসনের দায়িত্ব নিন। একজন মেয়ে ইম্পেরিয়ার অতটাও খারাপ হবে না। জিন অবাক হয়ে বলে মেয়ে ইম্পেরিয়ার? ওই কথাটা তো নতুন শুনছে। জিন এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে সেনজির সাথে রওনা দেয়। সেনজি তখন জিনের সামনে বসে বলে এভাবে খুঁড়িয়ে আপনি কত দূর হাঁটবেন? চলুন আমি আপনাকে ক্যারি করছি। তবে জিন অনেক ইতস্তত করছিল। সে সেনজির পিঠে চড়ে যাবে না। সেনজি তখন ও তলোয়ারটা জিনের হাতে দিয়ে বলে এটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে হাঁটতে থাকুন। জিন তখন বলে তোমার ভয় লাগছে না আমি যদি পেছন থেকে তোমাকে আক্রমণ করি? সেনজি বলে আপনার মধ্যে অত কনফিডেন্সও নেই। এটা বলে ওরা একসাথে হাঁটতে শুরু করে। এরপরে দেখা যায় জিন ওর আন্টি সহ প্যালেসে ফিরে এসেছে, কারণ জিনের আন্টি জিনকে ছেড়ে কোথাও থাকবে না। জিয়ান আসে জিনের সামনে এবং প্রচন্ড রাগে ওর দিকে কিছু বই ছুঁড়ে মারে। সেনজি জিনের সামনে এসে দাঁড়িয়ে যায় আর সেনজির কপালে আঘাত লাগে। জিন এখানে এসে জানিয়েছিল যে ও প্যালেসে অনেক বোর হয়ে গিয়েছিল, তাই গিয়েছিল কিছুদিনের জন্য ঘুরতে। আর জিয়ানের তো এই লজিক একদমই বিশ্বাস হয় না। জিনের আন্টি জিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করতে থাকে সে যেন জিনকে এবারের মতো মাফ করে দেয়, কারণ সমস্ত দোষ তার, সেই জিনকে বাইরে নিয়ে গিয়েছিল। তবে জিয়ান যখন জিনের আন্টির দিকে তাকায়, সে অবাক হয়ে চিন্তা করতে থাকে ওকে একদম তার মতো দেখতে। এখন কার মতো দেখতে সেটা এখানে জানানো হয়নি। জিয়ান এগিয়ে গিয়ে জিনের আন্টির মুখ ধরে উঁচু করে দেখে আর তারপর বলে তোমার এত সাহস কোথা থেকে হলো? তুমি আমার সামনে বসে কথা বলছো? তোমার কি জানের ভয় নেই? তখন সেনজি জিয়ানের দিকেও তলোয়ারটা এগিয়ে দিয়ে জিয়ানের কানে কানে বলে ওকে এখনই মেরে ফেলুন আর আমাকে রাজা করে দিন। আপনি খুব ভালো করেই জানেন আমি কখনো আপনার সাথে বেইমানি করব না, আর অবশ্যই আপনার কথা শুনে চলবো। জিয়ান তখন তলোয়ারটা সরিয়ে দিয়ে বলে ও এত বড় অন্যায় করে ফেলেনি যে এখনই ওকে ইম্পেরিয়ার থেকে সরিয়ে দিতে হবে। ওকে আমি 5 দিনের বন্দি রাখার শাস্তি দিচ্ছি, আর এর মধ্যে তো অবশ্যই খানাপানি সব বন্ধ। এটা বলে জিয়ান সেখান থেকে চলে যায়। সেনজি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, জিন এগিয়ে গিয়ে ওর রুমালটা সেনজির কাছে দেয়, যেহেতু সেনজির কপাল ফেটে রক্ত বের হচ্ছে। সেনজি কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমাদের জিয়ানকে দেখানো হয় সে জিনের আন্টির কথা চিন্তা করে একদমই ঘুমাতে পারছিল না। ওর কাছ থেকে একটা রুমাল বের করে যেখানে ফেংনিং নামে একটা নাম খোদাই করা ছিল, এবং রুমালটাতে জিয়ান কিস করে। বোঝা যায় জিয়ান ফেংনিং নামে কোনো মেয়েকে ভালোবাসতো, মানে এখনো বাসে। আর জিনের আন্টিকে হয়তো তার মতোই দেখতে। এদিকে আমাদের জিনকে দেখানো হয় সে একা একা নিজের রুমে বসে আছে। তাকে তো সারাদিনে কোনো খাবার দাবার দেয়া হয়নি, আর তার কাছে কারো আসারও অনুমতি নেই। মাঝরাতে সেনজি আসে জিনের জন্য কিছু খাবার নিয়ে, জিনের সেই পছন্দের কেক। জিন অবাক হয়ে সেনজিকে বলে আপনাকে দেখতে আজ অন্যরকম লাগছে। সেনজি কেকগুলো এগিয়ে দিয়ে বলে খান। আর জিন যেহেতু সারাদিন না খেয়েছিল ও খুব দ্রুত কেকগুলো খেতে থাকে। সেনজি খেয়াল করে জিনের পায়ে ক্ষত। ও তখন একটা বাটিতে করে গরম পানি এনে দেয়, জানায় এই পানিতে ওষুধ দেয়া আছে, জিনের পায়ের ক্ষত খুব দ্রুত সেরে যাবে। জিন তো সেনজিকে দেখে খুবই অবাকই হচ্ছিল। সেনজি তখন বলে এত অবাক হওয়ার কিছু নেই। যদি রাজ্যের রাজা খোঁড়া হয়ে যায় তাহলে সেটা রাজ্যের জন্য অনেক লজ্জাজনক হবে। জিন তখন কথা না বাড়িয়ে সে পানির মধ্যে পা ডুবিয়ে বসে থাকে। এরপর জিন সেনজিকে জিজ্ঞাসা করে এই এলাকায় তো এমন নিয়ম রয়েছে যে কোনো মহিলার নামে কোনো জমি হতে পারবে না। যদি কোনো মহিলার নামে জমি হতে না পারে
তাহলে মহিলারা পরবর্তীতে কিভাবে সার্ভাইভ করবে? সেনজি তখন বলে, আপনি কি নতুন কোনো নিয়ম চালু করতে চাচ্ছেন? মানে মহিলাদের নামে জমি হতে পারবে এই টাইপ নিয়ম? নিয়ম চালু করাটা তো বড় বিষয় না, তবে সেই নিয়মটা মানুষ কিভাবে নিবে এটাই দেখার বিষয়। জিন তখন দাঁড়িয়ে বলে, মানুষের চিন্তা ভাবনা তো শুধুমাত্র যেটা দেখে সেটার উপরে নির্ভর করে হয়। এই যেমন ধরুন, সবাই আপনাকে অনেক কঠিন হৃদয় মনে করে, আপনি প্রচন্ড কঠোর, কিন্তু আমার মনে হয় আপনি একদমই তেমন না। আপনি অনেক কেয়ারিং এবং ভদ্র একটা ছেলে, শুধুমাত্র আপনি আপনার নিজের নিয়মে কাজ করেন। সেনজি তখন জিনকে বলে, আপনি কি আমাকে ভোলানোর চেষ্টা করছেন? জিন একটু ইতস্তত করে বলে, না, আমি মন থেকে বলছি। সেনজি বলে, আপনি যে মন থেকে বলছেন সেটার প্রমাণ কি? জিন তো ভাবছিল এবার সেনজি ওর সাথে না কিছু করে বসে। জিন জিজ্ঞাসা করে, আপনি কি প্রমাণ চান? সেনজি জিনের দিকে একটু এগিয়ে আসে আর তারপর বলে, আমি যা চাই তা আপনি দিতে পারবেন না। এটা বলে সেনজি সেখান থেকে বের হয়ে যায়। এরপর সেনজি নিজের ঘরে বসে ওর গাছের সাথে কথা বলছিল। তখনই সেখানে সেনজির বাবা জিয়ান আসে, যে সেনজির গাছটা ধরতে যায়। তবে সেনজি বলে, গাছটা অনেক ছোট, কঠিন ভাবে ধরলে ভেঙে যেতে পারে। জিয়ান তখন বলে, তুমি গাছের সাথে খেলছো এটা দেখে আমার একজন ছোট্ট ইউনুসের কথা মনে পড়ে গেল। সেও এমন গাছ লাগাতে পছন্দ করত, তবে আমার মনে হয় সে 7-8 বছর আগে মারা গিয়েছে। তখন আমরা জানতে পারি সেনজি যে একবার দুঃস্বপ্ন দেখেছিল ও ছোট্ট একটা ছেলেকে ছুরি মারছে, সেটা আসলে সেনজির বেস্ট ফ্রেন্ড ছিল। আর জিয়ান সেনজির হাত দিয়ে তাকে মেরেছে। সেনজি অনেকটা দুঃখ নিয়ে বলে, আপনি তার কথা কেন তুললেন? জিয়ান জিজ্ঞাসা করে, তাকে মারার জন্য তুমি কি আমাকে ঘৃণা করো? সেনজি তখন বলে, হয়তো আমি আপনাকে ঘৃণা করি, কিন্তু আমি আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আমি শুধু এটা জানি যে আপনি আর আমি এক নৌকায় বসে আছি, আর আমার একমাত্র উদ্দেশ্য নৌকাটা ভাসিয়ে রাখা, কারণ নৌকাটা ডুবে গেলে আপনার সাথে সাথে আমিও মারা যাব। জিয়ান তখন বলে, যাক, এটা খুবই ভালো বিষয় যে তুমি এভাবে চিন্তা করো। আর তারপর সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় সেনজি জিনের আন্টির কাছে গিয়েছে, আর সে জিনের আন্টিকে জিজ্ঞাসা করে, জিন যে একজন মেয়ে এটা জিনের আন্টি ছাড়া আর কে কে জানে? জিনের আন্টি জানে আর কেউই জানে না, জিনের মাই তো জানে না। সেনজি তখন বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না, অবশ্যই জিনের জন্মের রেজিস্ট্রেশন হয়েছে, আর যে ডাক্তার জিনের জন্মের রেজিস্ট্রেশন করেছে সে নিজে চোখে দেখে পরীক্ষা করে তারপরেই রেজিস্ট্রেশন করবে, তা না হলে তো সে কখনোই কোনো শিশুর জন্মে রেজিস্ট্রেশন করে না। জিনের আন্টি এটা শুনে ভয় পেয়ে যায়। সেনজি বলে, যদি আপনি আমাকে কিছু না বলেন তাহলে আমি সেই ডাক্তারকে খুঁজে বের করছি যে জিনের জন্মের রেজিস্ট্রেশন করেছে। এবার জিনের আন্টি সেনজির পায়ে পড়ে যায় আর বলে, আমি একদমই আপনাকে মিথ্যা কথা বলছি না, দয়া করে আমাকে বিশ্বাস করুন আর এই বিষয়টা নিয়ে একদমই ঘাটাঘাটি করবেন না, কারণ আপনি যদি এখন এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করেন তাহলে অবশ্যই সবাই জিনকে সন্দেহ করতে শুরু করবে, এতে করে জিনের জীবন সংশয় হতে পারে। সেনজি এবার আস্তে আস্তে জিনের আন্টির সামনে গিয়ে বসে আর তারপর বলে, আমি আপনাকে একটাই সুযোগ দিচ্ছি, আশা করছি আপনি সত্যি কথা বলছেন, যদি মিথ্যা হয় তাহলে আপনি খুব ভালো করেই জানেন আমি কি করতে পারি। জিনের আন্টি প্রচন্ড ভয়ে ভয়ে জানায় সে একদমই সত্যি কথা বলেছে। তখন সেনজি সেখান থেকে চলে যায়। এরপর আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। 20 বছর আগে এই রাজ্যের আগের যে রাজা ছিল তার রানীকে যখন গার্ডরা তাড়া করছিল, সেই রানী বর্তমান রাজার এক কনকুবাইনের ঘরে ঢুকে যায়। যে বিষয়টা কনকুবাইনের মেয়েট খেয়াল করে। সে দ্রুত ভিতরে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এসে দেখে রাজার কনকুবাইন আবারও পাগলামি শুরু করেছে। তখন এই মেয়েড মনে করে হয়তো রাজার কনকুবাইনকেই সে দেখেছে। একটা বাচ্চা ঘরে কান্নাকাটি করছে। মেয়েড মনে করে বাচ্চাটা হয়তো হিসু করে দিয়েছে। তার প্যান্ট ভিজে যাওয়ায় সে এত কাঁদছে। মেয়েড যখন প্যান্ট চেঞ্জ করতে যায় সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এখানে ছেলের পরিবর্তে একটা মেয়ে হয়ে গিয়েছিল। তখন এই মেয়েড খেয়াল করে মেয়েটির গলায় একটা লকেট, যাতে জিয়া লেখা রয়েছে, যেটা আগের রাজার নাম। মেয়েড বুঝতে পারে আগের রানী বাচ্চাটাকে চেঞ্জ করে নিয়ে গিয়েছে। সে একদমই সঠিক দেখেছিল, তার মানে জিনই ছিল আগের রাজার মেয়ে, যার পরিচয় এতদিন সেনজি বহন করে চলেছে। তবে এই মেয়েড মানে বর্তমানে জিনের যে আন্টি, এই বিষয়টা কাউকে বলার সাহস পায় না, কারণ কাউকে বললেই তো এই মেয়েটাকে মেরে ফেলা হবে। মেয়েটার জীবন বাঁচাতে সেই পুরো বিষয়টা চেপে যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। জিনের আন্টি লুকিয়ে আসে জিনের ঘরে ওকে কিছু খাবার দেওয়ার জন্য। তবে জিনকে তো আগেই সেনজি খাবার দিয়ে দিয়েছে, আর ও খেয়ে পুরো পেট ভরেও ফেলেছে। জিন মনে মনে চিন্তা করছিল এখন সে কিভাবে এই খাবারগুলো খাবে, আর না খেলেও তো আন্টি সন্দেহ করবে। জিন তখন স্যুপ নিয়ে আস্তে আস্তে খেতে শুরু করে। জিনের আন্টি জিজ্ঞাসা করে জিন এখানে কিভাবে সময় কাটাচ্ছে। জিন তখন জানায় সে একটা গল্প পড়ে সময় কাটাচ্ছে।
যে গল্পটা একজন ইউনুস এবং একজন কনসোর্টের প্রেম কাহিনী নিয়ে। একজন কনসোর্ট একজন ইউনুসের প্রেমে পড়ে গিয়েছিল। এটা শুনেই জিনের আন্টি একটু নড়ে চড়ে বসে, কারণ তার মনে হচ্ছে জিন আস্তে আস্তে সেনজির প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে তখনই বাইরে সেনজি চলে আসে। আরো যখন ভিতরে জিন আর ওর আন্টির কথাবার্তা শুনতে পায়, তখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে যে ওরা কি নিয়ে কথা বলছে। জিনের আন্টি জিনকে জিজ্ঞাসা করে কনসোর্ট আর ইউনুসের প্রেমের শেষ পরিণতি কি হলো। জিন তখন জানায় কনসোর্ট তার ভুল বুঝতে পেরেছিল, আর সে ইউনুসকে দূরে ঠেলে দিয়েছে। জিনের আন্টি তখন বলে এটা খুব ভালো করেছে। ইউনুসদের সাথে প্রেমের পরিণতি খুব একটা ভালো হয় না। তবে এই বিষয়টা বাইরে থেকে সেনজি যখন শুনতে পায়, ওর খুবই খারাপ লাগে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিন বসে বসে কিছু একটা দেখছিল। সেনজি এসে জিজ্ঞাসা করে জিন কি দেখছে। জিন তখন ওই কাগজটা সেনজির দিকে এগিয়ে দেয়। জিন এখানে কিছু নিয়ম নীতি লিখে ফেলেছিল, মহিলাদের নিজের নামে জায়গা বাড়ি করার জন্য। কিন্তু তখনই সেখানে জিয়ান আসে। জিয়ান আসলে জিনের জন্য বিয়ের সম্বোধন নিয়ে এসেছিল। কোনো এক মন্ত্রীর মেয়ে, যে দেখতে অনেক সুন্দরী, জিনের সাথে খুব ভালো মানাবে। জিন ছবিটা দেখে এমন ভাবে হাসে এবং খুব খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। একমাত্র আপনি আমাকে বুঝেন। আপনি বুঝতে পেরেছেন এখন আমার বিয়ের প্রয়োজন আছে। জিন যেহেতু এবার রাজি হয়ে গিয়েছে, জিয়ান খুব দ্রুত তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করছে। এটা বলে জিয়ান সেখান থেকে চলে যায়। জিন তখন হতভম্ব হয়ে বসে থাকে। সেনজি জিনকে খোঁচা মেরে বলে, আপনি তো দেখছি মেয়েটাকে দেখে পুরো পাগল হয়ে গিয়েছেন। বিয়ের জন্য আর একটু অপেক্ষা করতে পারছেন না। জিন তখন বলে, তুমি আমাকে খোঁচা মেরো না। আমি এখন কোনোভাবেই জিয়ানের মুখের উপর না বলতে পারবো না, কারণ আমি খুব ভালো করেই জানি জিয়ান এই মেয়েকে আমার কাছে স্পাই হিসেবে পাঠাচ্ছে, আমার সমস্ত খোঁজ খবর জানানোর জন্য। এরপরে আর কি, জিন আর ওই মেয়েটার বিয়ের দিন দেখানো হয়, যেখানে ওরা বাসর ঘরে বসেছিল। আর বাসর ঘরের বাইরে সেনজি এবং জিনের আন্টি খুব চিন্তা নিয়ে পায়চারি করছে। মানে জিন ভেতরে এই মেয়েটার সাথে এখন কি করবে। আজ তাদের বাসর রাত, কিভাবেই বা তারা বাসর রাত কাটাবে। জিনের আন্টি সেনজিকে বলে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, চলো আমরা ঘরের বাইরে আগুন লাগিয়ে দিই। সেনজি তখন বলে, এমনটা করা যাবে না, চারপাশে অনেক গার্ড রয়েছে। এরপর ওরা আবারও কান পেতে কথা শুনতে যায়। ভিতরে এই মেয়েটা জিনকে ক্রস কাপ ওয়াইন অফার করে, আর জিনও ভালো মনে ওই ক্রস কাপ ওয়াইন খেয়ে নেয়। এরপর মেয়েটা নিজের জামা কাপড় খুলতে শুরু করে। জিন ভয় পেয়ে লাফিয়ে উঠে যায়, জিজ্ঞাসা করে, তুমি তোমার জামা কাপড় কেন খুলছো? এই মেয়েটা তখন জিনের কাছে এগিয়ে এসে বলে, আজ আমাদের বাসর রাত, আমি আপনাকে খুশি করতে চাই, এজন্যই তো জামা কাপড় খুলছি। জিন তখন বলে, আমাকে খুশি করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার জামা পরে নাও। এবার ওই মেয়েটা জিনের কাছে গিয়ে এসে বলে, আপনার কি আমাকে পছন্দ হয়নি? জিন বলে, আমি আসলে ছেলেদের পছন্দ করি, এজন্য আমি সবসময় ছেলেদের সাথেই থাকি, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এটা শুনে ওই মেয়েটা বলে, কোনো সমস্যা নেই, আপনি আমাকে অনুমতি দিন, আপনার কিছু করতে হবে না, আমি আপনাকে খুশি করে দিব। এটা বলে সে জিনের কোট খুলতে শুরু করে। বাইরে থেকে জিনের আন্টি আর সেনজি এগুলো শুনছিল। সেনজি এবার চিন্তা করে ও সত্যি সত্যি আগুন লাগিয়ে দিবে। জিনের আন্টি তখন ওকে আটকায় আর বলে, আগুন লাগিয়ে দিলে ওরা দুইজনই যদি ভিতরে পুড়ে মারা যায়। এবার সেনজি বলে, তাহলে আমরা ওদের ঘরে নক করি, বলি যে বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে, চলো সবাই একসাথে চাঁদ দেখতে যাই। জিনের আন্টি তখন বলে, আজকে তাদের বিয়ের দিন, আর তুমি রাজাকে ডাকবে চাঁদ দেখতে। ওরা আবারও দুশ্চিন্তা নিয়ে দরজায় কান পাতে। ভিতরে এই মেয়েটা জিনের সাথে তো সমানে ঘেঁষাঘেঁষি করেই যাচ্ছে, আর জিনেরও মাথা ঘুরতে শুরু করেছে। তার মানে জিনকে যে ক্রস কাপ ওয়াইন দেয়া হয়েছিল, সে ওয়াইনের মধ্যে কোনো একটা ওষুধ মেশানো ছিল, যে কারণে জিন নিজের নিয়ন্ত্রণে ছিল না। হুট করে সেনজি ভিতরে চলে আসে আর এই মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। জিন তখন সেনজির গলা ধরে বলে, আপনি এসেছেন। সেনজি জিনকে বলে, আপনাকে পয়জন দেওয়া হয়েছে। জিন এবার সেনজিকে বলে, তাহলে তুমি আমাকে ডিটক্সিফাই করে দাও, মানে আমার শরীর থেকে পয়জন বের করে দাও। এটা বলেই ও সেনজিকে একটা কিস করে দেয়। জিনের আন্টি এটা দেখে তো পুরো হতবাক হয়ে গিয়েছে। এরপরেই দেখা যায় জিনকে অন্য ঘরে নিয়ে আসা হয়েছে। আর সেনজি কি মনে করে একবার জিনকে টাচ করতে যায়, কিন্তু তখনই সেখানে জিনের আন্টি চলে আসায় ও দ্রুত উঠে সেখান থেকে চলে যায়। আর জিনের আন্টি সেখানে থেকে যায় জিনের সেবা যত্ন করার জন্য। সেনজি নিজের ঘরে ফিরে এসে প্রচন্ড অস্থির হয়ে যায়। ও জিনকে নিয়ে দুষ্টু দুষ্টু কল্পনা করতে শুরু করে। কিন্তু যখনই সেনজির চোখ খোলে, ও দেখতে পায় ওর সামনে একটা গার্ড দাঁড়িয়ে আছে, যে সেনজিকে গরম পানি দিতে এসেছিল। সেনজি তো পুরোই অপ্রস্তুত হয়ে যায়, আর গার্ড নিজেও লজ্জা পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিন বসে বসে চিন্তা করছিল,
ওর মাথায় যেগুলো ঘুরছে এগুলো কি সত্যিই ঘটেছে নাকি ওর স্বপ্ন। এরই মধ্যে জিনের আন্টি আসে জিনের জন্য একটা ওষুধ নিয়ে। জিন যখন ওর আন্টিকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তখনই সেখানে সেনজি চলে আসে। আর সেনজি এসে নর্মালি জিনকে জিজ্ঞাসা করে আপনার শরীর এখন কেমন আছে, আপনাকে আপনার কনকুবাইন নেশার ওষুধ দিয়েছিল, আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে এসেছি। সেনজিকে এরকম নর্মালি কথা বলতে দেখে জিন চিন্তা করে তাহলে হয়তো রাতের বিষয়টা ওর স্বপ্ন ছিল। সেনজি এগিয়ে এসে জিনকে একটা ওষুধ দেয় আর বলে এটা খেলে আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, আর তারপর সেখান থেকে চলে যায়। জিন তখন রিল্যাক্সে বসে ওর আন্টিরা না ওষুধ খেতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে ভাগ্যে সেটা স্বপ্ন। জিনের আন্টি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখেছো তুমি। জিন তখন বলে আমি খুব দুষ্টু একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি যে আমি ইউনুস সেনজিকে কিস করেছি। জিনের আন্টি তখন বলে এটা স্বপ্ন না, গতকাল রাতে সত্যি তুমি ইউনুস সেনজিকে কিস করেছো। এটা শুনে বেচারি জিন অজ্ঞানী হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় জিন তার কনকুবাইনের ঘরে গিয়েছে আর গিয়ে খুব কঠোর ভাবে বলে তুমি কি জানো তুমি কি অন্যায় করেছো। জিনের কনকুবাইন সাথে সাথে হাঁটু গেড়ে বসে যায় এবং অনেক কান্নাকাটি করতে থাকে যে সে ভুল করে ফেলেছে। জিন তাকে যে শাস্তি দিবে সে মাথা পেতে নিবে। জিন তখন বলে আমি খুব ভালো করেই জানি জিয়ান তোমাকে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। আমি যদি তোমার অন্যায়ের জন্য তোমাকে এখন কোর্ট প্যালেসে পাঠিয়ে দিই তাহলে কি জিয়ান তোমাকে বাঁচাবে, নাকি আমিই পারি তোমাকে বাঁচাতে। সারা জীবন তুমি কোর্ট প্যালেসে পচে মরলেও কেউ উকি মেরেও তোমাকে দেখবে না। জিনের কনকোবাইন তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর বারবার জিনের কাছে মাফ চাইতে থাকে। জিন ওর দিকে এগিয়ে এসে বলে তুমি মিনিস্টারের মেয়ে হলেও তোমার বাবা তার কনকুবাইনদের বেশি ভালোবাসে, তোমার মাকে খুব একটা পছন্দ করে না, যে কারণে তোমার বাবার কনকুবাইনের মেয়েরা তোমার উপর অনেক টর্চার করতো। তুমি ওই মন্ত্রীর ওয়াইফের মেয়ে হলেও তোমার কোনো সম্মান ছিল না, আর তাই তুমি বিয়ের প্রথম রাতেই আমার মন জয় করতে চেয়েছিলে, যাতে করে তুমি তোমার বোনদের একটা শিক্ষা দিতে পারো, তাদের সামনে শো অফ করতে পারো, তাই না? তুমি চাচ্ছিলে নিজের হাতে কিছু ক্ষমতা। জিনের কনকুবাইন অবাক হয়ে বলে আপনি তো সবকিছুই জানেন। জিন এবার অনেক উপহার নিয়ে আসে তার জন্য, গয়না টাকা পয়সা, আর তারপর তার দিকে ঝুঁকে বসে বলে তুমি যা চাও আমি তোমাকে সবকিছু দিতে পারি, আমি তোমাকে কনকুবাইন থেকে কনসোর্টে প্রমোট করে দিতে পারি, তোমার টাকা পয়সা গয়নাগাটি সবকিছু দিতে পারি, তুমি এগুলো নিয়ে তোমার বোনদের কাছে গিয়ে শো আপও করতে পারো, তোমাকে ক্ষমতা দিতে পারি যা দিয়ে তুমি তাদেরকে শিক্ষাও দিতে পারো। তবে তুমি আমার কাছে ধারে আসবে না, আমাকে ডিস্টার্ব করবে না, এবং আমি যেভাবে বলবো যে খবর দিতে বলবো জিয়ানকে ঠিক সেই খবর দিবে। তুমি চাইলে হ্যান্ডসাম ছেলে এনে তাদের সাথেও থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। তুমি কি এমন জীবন চাইবে নাকি কোর্ট প্যালেসে যেতে চাইবে? তবে জিনের কনকুবাইন এগুলো শুনে পুরো হা হয়ে গিয়েছিল, তার চোখে মুখে তো খুশি উপচে পড়ছিল। এমন জীবন কেই বা না চাইবে। সে জিনকে জানায় সে জিনের সব কথা শুনতে রাজি আছে। এরপর আমাদের জিয়ানকে দেখানো হয়। জিয়ান আর সেনজি একসাথে বসেছিল। তখন সেখানে জিনের কনকুবাইনের মেইড আসে, যে এসেছিল জিনের সম্পর্কে খোঁজ খবর দিতে। তবে সে একটু ইতস্তত করছিল। জিয়ান জানায় সে মন খুলে কথা বলতে পারে। কনকুবাইনের মেইড তখন জানায় জিন আর জিনের কনকুবাইন গতকাল সারা রাত খুব এনজয় করেছে, আর এত এনজয় করেছে যে জিনের কনকুবাইন বিছানা ছেড়েই উঠতে পারছে না, তাই সে তার মেইডকে পাঠিয়েছে খবর দিতে। সকালবেলা রাজা তাকে অনেক কিছু উপহার দিয়েছে এবং বলেছে তার র্যাঙ্কও প্রমোট করে দিবে। এইসব কিছু শুনে জিয়ান হাসতে হাসতে বলে রাজাকে দেখে তো মনে হয় একদম দুর্বল চিকনা চাকনা, অথচ তার এত জোশ, দেখা যাক এবার প্রিন্স কবে আসে। মেইড সেখান থেকে চলে যায় আর সেনজি এবং জিয়ান দুজনে মিলে এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। সেনজি তো সবই জানতো, বেচারা জিয়ান সে মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিল। তবে এরপরেই ঘটে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। জুনলাই গ্রামে একটা মেয়ে সুইসাইড করে নেয়, তবে কে ছিল এটা সেটা দেখানো হয় না। এদিকে আমরা ঝেন নামে সেই স্টুডেন্টকে দেখতে পাই যাকে মন্ত্রিসভায় দেখানো হয়েছিল, মিনিস্টার হি এর স্টুডেন্ট। সে মিনিস্টার হি এর কবরের সামনে বসেছিল। মিনিস্টার হি তার গ্রামে যাওয়ার পথে কেউ তাকে মেরে ফেলেছে। ঝেন বলছিল মাস্টার আমি অবশ্যই সেই কালপিটকে খুঁজে বের করব, যে আপনাকে এত কঠিন ভাবে মেরে ফেলেছে, এবং আপনার জন্য অবশ্যই সঠিক বিচার নিয়ে আসব। এটা বলে ঝেন ফিরে আসে। ঝেন বর্তমানে একজন অফিসার হয়ে গিয়েছিল। জিন নিজেই তাকে এই পদে নিয়োজিত করেছে। ঝেন তার কিছু সৈন্যদের নিয়ে আসে জিয়ানের কাছে আর জানায় তারা রাজার সাথে দেখা করতে চায়। রাজা গত অনেক দিন ধরে রাজসভায় বসছে না, ঝেনের একটা কেস নিয়ে আলোচনা করার আছে। জিয়ান তখন বলে সে তো রাজসভা সামলাচ্ছেই, ঝেনের যা কিছু বলার তাকেই বলতে পারে, রাজা অসুস্থ,
আর রিসেন্টলি সে বিয়ে করেছে, তার ওয়াইফ নিয়ে ব্যস্ত আছে। তবে ঝেন সেখানে হাঁটু গেড়ে বসে যায় আর জানায় রাজার সাথে দেখা না করতে দিলে তারা এখানে বসেই আন্দোলন করবে। সেনজি তখন এগিয়ে গিয়ে জিয়ানকে বলে রাজা এখন অনেকটাই সুস্থ, তারা যেহেতু এমন জেদ করছে তাহলে তাদেরকে রাজার সাথে দেখা করতে দিন। জিয়ান এবার আর কি বলবে, সে তখন সেনজিকে পাঠায় ঝেনকে নিয়ে রাজার সাথে দেখা করতে যেতে। সে তো আর ঝেনকে একা পাঠাতে পারবে না, কারণ ঝেন জিনকে কি বলছে এগুলো তো তার জানতে হবে। এরপরে দেখা যায় ঝেন আর সেনজি এসেছে জিনের কাছে। ঝেন এসে জিনকে জানায় তার মাস্টারকে তার গ্রামে যাওয়ার পথে কেউ একজন মেরে ফেলেছে। সেই কেস নিয়ে সে গত অনেক দিন জিয়ানের কাছে গিয়েছে, কিন্তু জিয়ান কেসটা অ্যাকসেপ্টই করেনি। তবে তার মাস্টার মানে মিনিস্টার হিকে মেরে ফেলা হয়েছে, এটা শুনেই তো জিন অবাক হয়ে যায়। সে বহু চেষ্টা করেছিল মিনিস্টার হিকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারল না। জিন জিজ্ঞাসা করে মিনিস্টার হিকে কে মারতে পারে। জিন তখন ডিরেক্ট সেনজির কথা বলে। সেনজি অনেকটা রেগে ঝেনকে বলে মুখ সামলে কথা বলুন, আমি কেন আপনার মাস্টারকে মারতে যাব। জিন সেনজির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তুমি কি তাকে মেরেছ। সেনজি তখন বলে আপনি ওর কথা বিশ্বাস করছেন। জিন বলে তুমি একবার না বলো আমি তোমাকে বিশ্বাস করব। তবে সেনজি না বলতে পারে না, ও ইতস্তত করে বিভিন্ন ভাবে কথা ঘোরাতে থাকে। ঝেন জিনকে বলে সে আরো একটা কেসের বিষয় বলতে চায়, যেটা জুনলাই গ্রামের। জুনলাই গ্রামের কথা শুনেই তো জিন মনোযোগী হয়ে যায়। ঝেন জানায় ফুহুই নামে একজন ব্যবসায়ী জুনলাই গ্রামের রুলান নামে একটা মেয়েকে মলেস্ট করেছে, যে কারণে রুলান আত্মহত্যা করেছে। আর জুনলাই গ্রামের সমস্ত মহিলারা রুলানের মৃত্যুর প্রতিবাদে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিল। তখন ম্যাজিস্ট্রেট কোনো কিছু বিচার বিবেচনা না করে জুনলাই গ্রামের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানে পুরো গ্রামটা উজাড় হয়ে গিয়েছে। ৩৬ জন মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার কোনো খবরই রাজার কাছে নেই। এটা শুনেই তো জিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জিজ্ঞাসা করে ওই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট কে। আগের ম্যাজিস্ট্রেটকে তো জিন শাস্তি দিয়েছিল। জেন তখন জানায় বর্তমানে মিংহুয়া নামের একজন ওই গ্রামের ম্যাজিস্ট্রেট, যে ছিল জিয়ানের কাজিন। সেনজি এটা শুনেও ঝাড়ি মেরে ওঠে। জেন তখন বলে কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ। একবার যদি তোমার বাবা ফেঁসে যায় তাহলে তোমাদের পুরো পরিবার ধূলিসাৎ হয়ে যাবে সেই ভয়ে। জিন তখন ঝেনকে আটকে বলে তার সেনজির উপর পুরো বিশ্বাস রয়েছে, সেনজি সবসময় ন্যায়ের পথে থাকবে। আর সেনজি অবশ্যই এই কেসগুলোতে ঝেন এবং তাকে সাহায্য করবে। তবে সেনজি নিজের হাতের আঙুলের আংটিটা ঘোরাতে থাকে। ও এই কাজটা তখনই করে যখন ও কনফিউজড হয়ে যায়। জিন সেনজিকে জিজ্ঞাসা করে সেনজি কি তাদের পাশে থাকবে না। সেনজি তখন মুচকি হেসে জানায় অবশ্যই। এরপর জিন নিজে যায় জুনলাই গ্রাম পরিদর্শনে। আরো যখন গ্রামে ঢুকছিল ওর পাস্টের সিনগুলো মনে পড়ে। গ্রামের মহিলারা কত হাসি খুশি জীবন কাটাচ্ছিল, শত অসুবিধা থাকা সত্ত্বেও। এরপর জিন জঙ্গলের ভিতরে যায় যেখানে সবার সমাধি ছিল। সেখানে গিয়ে জিনের প্রচন্ড কান্না পায়। হঠাৎই ও বুঝতে পারে পাশে কেউ একজন রয়েছে। আর সেখানে গিয়ে দেখতে পায় ঝাউদি নামে একটা মেয়ে, যে এই গ্রামেরই সদস্য। ওই বাচ্চা ছেলে তুদৌ তার মা। তবে সে পাগল হয়ে গিয়েছে। জিন ঝাউদিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিনকে যেন সবকিছু খুলে বলে। তবে ঝাউদি কিছুই বলতে পারে না, শুধু পাগলের মতো হাসতে থাকে আবার কান্না করতে থাকে। জিন তখন সেনজি আর ঝেনকে বলে এদেরকে নিরাপদে কোথাও আশ্রয় দেওয়ার জন্য এবং রুলানের বডি তুলে ঝেনের দায়িত্বে অটোপসি করার জন্য। এরপর রাতের বেলার দৃশ্য দেখানো হয়। জিন একা একা মন খারাপ করে বসেছিল। ওর আন্টি এসে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। জিন তখন জানায় মিংহো নামে একজন ম্যাজিস্ট্রেট, যে জিয়ানের কাজিন, সে পুরো জুনলাই গ্রামের ৩৬ জন মহিলাকে মেরে ফেলেছে। এখন ও যদি মিংহুয়াকে মৃত্যুদণ্ডের শাস্তি না দিতে পারে তাহলে ও নিজেকে মুখ দেখাতে পারবে না। আর যদি ও মিংহুয়াকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় তাহলে তো অবশ্যই জিয়ান ওকে ছাড়বে না। জিয়ান এই কারণে ওকে মেরেও ফেলতে পারে। এই বিষয়টা নিয়ে জিন অনেক চিন্তা করছিল ও কি করবে। ও কোনোভাবেই মিংহুয়াকে ছাড়তে পারবে না, কারণ জিনের মনে হচ্ছিল জুনলাই গ্রামের ওই ৩৬ জন মহিলা জিনের মুখের দিকে তাকিয়ে আছে। জিন ওদেরকে ন্যায় বিচার পাইয়ে দিবে। দূর থেকে দাঁড়িয়ে সেনজি সব কথা শুনছিল। জিনের আন্টি তখন জিনকে সান্ত্বনা দেয় আর তারপর বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এটার জন্য যদি তোমাকে কোনো রিস্ক নিতে হয় তাহলেও তুমি নাও, আমি তোমার সাথেই আছি। জিন প্রচন্ড কষ্ট পাচ্ছিল আর সেনজি তো দূর থেকে সবসময় জিনকে ফলো করত। এরপর আমাদের জেলের দৃশ্য দেখানো হয়। মিংহুয়াকে গ্রেফতার করে আনা হয়েছে, তবে ও পুরো রিল্যাক্সে ছিল। ও সেনজিকে দেখে বলে তোমার কি মনে আছে যে আমি তোমার চাচা হই, নাকি তুমি ভুলে গিয়েছো যে আমার ভাই তোমাকে লালন পালন করে বড় করেছে, তোমাকে আমার ফ্যামিলি খাইয়েছে, আর এখন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। আমাকে যদি জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়
তাহলে কিন্তু তোমাদের ফ্যামিলির অনেক সিক্রেট বের হয়ে আসবে। মিংহুয়া প্রচন্ড বেয়াদবি করছিল। সে ঝেনকে বলে ঝেনের সাহস কি করে হলো তাকে গ্রেফতার করে আনার। রাজা যে সামনে বসে থাকা একটা পাপেট, এটা কি ঝেনের এখনো অজানা? সেনজি ঝেনকে বলে এই কেস আপনার দায়িত্বে, অপরাধীকে অ্যারেস্ট করেছেন, বাকিটা আপনার যা খুশি তাই করে নিন। এটা বলে সেনজি চলে যাচ্ছিল। মিংহুয়া তখন সেনজিকে ডেকে বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাদের পুরো পরিবারকে আমি আমার সাথে মাটির নিচে নিয়ে যাব। তবে সেনজি ওর কথার কোনো উত্তর দেয় না। সেখান থেকে ডিরেক্ট চলে আসে জিয়ানের কাছে। জিয়ান সেনজিকে দেখে জিজ্ঞাসা করে, অবশেষে সেনজি তার কাছে আসলো। সেনজি তো হয়তো ভুলেই গিয়েছে যে তার বাবা এখানে থাকে। সেনজি তখন জানায় মিংহুয়াকে অ্যারেস্ট করা হয়েছে এবং মনে হচ্ছে মিংহুয়ার মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে। জিয়ান তখন বলে মিংহুয়ার প্রচন্ড রাগ, ও একটা এলাকার ম্যাজিস্ট্রেট, অবশ্যই ওর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ও কোনোভাবেই একটা গ্রামের 36 জন মানুষকে মেরে ফেলতে পারে না। ও খুবই খারাপ কাজ করেছে। তোমার যদি মনে হয় ও মৃত্যুদণ্ড ডিজার্ভ করে তাহলে ওকে মেরে ফেলো, আমার কোনো অবজেকশন নেই। এটা বলেও সেনজিকে নিজের কাছে রাখে। সেনজি যখন একটু ঝোঁকে তখন বলে, যা কিছুই হয়ে যাক, ও আমার একমাত্র কাজিন, তাই ওকে যে মারবে তাকে তো আমি ছেড়ে দেব না। সেটা তুমিও হতে পারো, আর তোমার ছোট্ট রাজাও হতে পারে। সেনজি তো বুঝে যায় জিয়ানের মাথায় কি চলছে। জিয়ান আবারও সেনজিকে বলে, তুমি কিন্তু এখনো তোমার টাইগার ট্যালি ফেরত দাওনি। একটা সম্পূর্ণ আর্মি গ্রুপ তুমি নিজের কাছে রেখে দিয়েছো। আজকাল দেখছি তুমি রাজার সাথে অনেক বেশি ঘনিষ্ঠ। সেনজির আর বুঝতে বাকি থাকে না জিয়ান ওকে কি বলতে চেষ্টা করছে। এরপরেই আমরা আবারও জিনকে দেখতে পাই। সে কেস নিয়ে ঘাটাঘাটি করছিল। সেনজি যখন সেখানে আসে, জিন সেনজিকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেনজি জিজ্ঞাসা করে, কি প্রশ্ন? জিন ডিরেক্ট জিজ্ঞাসা করে, মিনিস্টার হিকে কি তুমি মেরেছো? সেনজি কোনো ভনিতা না করে স্বীকার করে নেয়, মিনিস্টার হিকে সেই মেরেছে। এটা শুনে জিন অনেকটা আঘাত পায়। সে সেনজিকে বলে, তুমি এমনটা কেন করলে? আমি তো ভাবতেই পারি না তুমি নিরপরাধ কাউকে মারতে পারো। সেনজি এবার অনেকটা রেগে বলে, আমার প্রতি এমন আশা রাখতে আপনাকে কে বলেছে? আর তাছাড়া আমিও আপনাকে একটা কথা বলতে এসেছি, জুনলাই গ্রামের কেসটা নিয়ে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এবং জিনকে অনেকটা থ্রেট দিয়ে বলে, আপনি যা কিছু করছেন ভেবে চিন্তা করবেন, এটার পরবর্তী রেজাল্ট কি হবে সেই ব্যাপারে মাথায় রেখে করবেন। এটা বলে সেনজি সেখান থেকে বের হয়ে যায়। তবে জিন বুঝতে পারে সেনজি হয়তো জিয়ানের ভয়ে এমনটা করছে, অথবা সেনজির মাথায় অন্য কোনো প্ল্যান রয়েছে। এদিকে সেনজি নিজের রুমে বসে বসে চিন্তা করতে থাকে, জিয়ান খেয়াল করেছে জিনের সাথে আমার ভালো সম্পর্ক, আর আমার সাথে যার ভালো সম্পর্ক থাকে জিয়ান তাকে বাঁচিয়ে রাখে না। যেমন ছোটবেলায় সেনজির বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তাই এবার সেনজি সিদ্ধান্ত নেয় সে জিনের থেকে দূরত্ব বজায় রেখে চলবে, জিনের নিরাপত্তার জন্য। এরপরে দেখা যায় জিন তার আন্টির কাছে আসে। জিনের আন্টি জিনের জন্য একটা পোশাক তৈরি করছিল। কিছুদিন পরেই ছিল জিনের জন্মদিন। জিন তখন ওর আন্টিকে বলে, আন্টি, আমার মনে হয় এখন তোমার প্যালেস ছেড়ে চলে যাওয়া উচিত। তবে জিনের আন্টি সাফ জানিয়ে দেয় সে জিনকে ছেড়ে কোথাও যাবে না। জিন তখন মুচকি হেসে বলে, ঠিক আছে। জিনের আন্টি খুশি মনে জিনের মাপ নিতে থাকে। তখনই জিন ওর আন্টিকে অজ্ঞান করে ফেলে আর একটা গার্ডের মাধ্যমে প্যালেসের বাইরে পাঠিয়ে দেয়। জেন নিরাপদে জিনের আন্টিকে কোথাও রেখে আসবে। জিনের যদিও খুব খারাপ লাগে, তাও ওর আন্টির নিরাপত্তার জন্য এটা করতে বাধ্য হয়েছে। এরপর আবার আমাদের জেলের দৃশ্য দেখানো হয়। জিয়ান আসে মিংহুয়ার সাথে দেখা করতে। মিংহুয়া জিয়ানকে দেখে খুশি হয়ে বলে, জেনের সাহস হয়নি আমাকে টর্চার করার, তাই ও তোমার সম্পর্কে কিছুই জানতে পারেনি। তোমার জন্য আমি কত খারাপ কাজ করেছি, এখন নিশ্চয়ই তুমি আমার কিছু হতে দিবে না, তাই না? জিয়ান তখন বলে, তুমি কি অনেক খুশিতে খুশিতে জীবন কাটাচ্ছিলে? তোমার ব্রেন কি ড্যামেজ হয়ে গিয়েছে? তুমি একবার চিন্তা করলে না যে একজন দুজন না পুরো 36 জনকে তুমি মেরে ফেলছো? মিংহা তখন বলে, তাতে কি হয়েছে? সবাই জানে ইম্পেরিয়ার পাপেট হিসেবে সামনে বসে আছে, মূলত তুমি রাজ্য চালাচ্ছ। তাহলে আমার ভয় কি? তুমি তো আমাকে অবশ্যই বাঁচিয়ে নিবে, আমি তোমার একমাত্র কাজিন। জিয়ান তখন বলে, এই কেসটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমি জানি না আমি কি করতে পারবো, তবে সবার আগে চেষ্টা করতে হবে তোমাকে বাঁচিয়ে রাখার, পরবর্তীতে তোমাকে জেল থেকে অন্য কোথাও সরিয়ে ফেলা যাবে। মিংহা তখন তাতেই রাজি হয়, আগে তো বেঁচে থাকুক। তবে সেদিন রাতের বেলায় দেখা যায় মর্গে আগুন লেগে গিয়েছে, এবং যে মর্গের দায়িত্বে ছিল সে জেনকে জানায় সব বডি পুড়ে গিয়েছে, সাথে রুলানের বডিও মর্গে ছিল। তার মানে প্রমাণ নষ্ট হয়ে গেল। জেন বুঝতে পারে প্রমাণ নষ্ট করার জন্যই এমনটা করা হয়েছে। এরপর আমাদের পরদিন কোর্টের দৃশ্য দেখানো হয়। মিংহুয়া, ফুহুই এবং সেই ডাক্তারকে হাজির করা হয়।
যে প্রথমে রুলানের অটোপসি করেছিল এবং জানিয়েছিল রুলান সুইসাইড করেছে। ফুহিকে যখন জিজ্ঞাসা করা হয় সে এমনটা কেন করেছে, ফুহি পুরোই অস্বীকার করে। সে জানায় রুলান ইচ্ছা করেই তার কাছে এসেছিল, তার সাথে রাত কাটিয়েছে এবং তার পরিবর্তে সে রুলানকে টাকা দিয়েছে। কিন্তু রুলান অনেক লোভী হয়ে গিয়েছিল, সে অনেক বেশি টাকা দাবি করছিল, এমনকি সে ফুহিকে আঘাতও করেছে। ফুহি অনেক বেশি টাকা দিতে অস্বীকার করায় সে মিংহুয়ার কাছে গিয়ে বিচারও দিয়েছে। কিন্তু মিংহুয়া খুবই ভালো মানুষ, সে রুলানের শয়তানি ধরতে পেরে ফুহুইকে কিছুই বলেনি। তবে এই বিষয়টা তো অনেকে জেনে গিয়েছিল, রুলানের রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে রুলান নিজেকে ঝুলিয়ে মেরে ফেলেছে। এরপর ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে সেও জানায় সে রুলানের বডি পরীক্ষা করে সার্টিফিকেট দিয়েছে, রুলান নিজেই আত্মহত্যা করেছে। জিয়ান রিল্যাক্সে বসেছিল, সে জেনকে বলে আপনার কাছে যদি কোনো অকাট্য প্রমাণ থাকে তাহলে সেটা পেশ করুন, শুধু শুধু কোর্টে সময় নষ্ট করবেন না। তখন জেন ইম্পেরিয়াল ডাক্তারকে ডেকে পাঠায় এবং সেখানে রুলানের বডিও হাজির করা হয়। আসলে জেন আগেই বুঝতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে, তাই সে রুলানের বডি সরিয়ে রেখেছিল। ইম্পেরিয়াল ডাক্তার সবাইকে জানায় রুলানের গলায় আঙুলের চিহ্ন রয়েছে, তার মানে আগে তাকে গলা টিপে মারা হয়েছে আর তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। জেন রুলানের বডি থেকে সবাইকে বিষয়টা দেখিয়ে দেয়। আর এরপর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ঝাউদি, যে জুনলাই গ্রামে বেঁচে থাকা একমাত্র সদস্য। মিংহা তখন চিৎকার করে বলে ঝাউদি তো পাগল হয়ে গিয়েছে, আর কোর্টে একজন পাগলকে হাজির করার মানে কি। জেন কারো কথা না শুনে ঝাউদিকে সেখানে হাজির করে আর তারপর ওকে খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, ঝাউদি তুমি কি জানো খুলে বলো, তোমার গ্রামের সদস্যদের সাথে কি হয়েছে, রুলানের সাথেই বা কি হয়েছে। তবে ঝাউদি হুট করে হাসতে শুরু করে, ওর মাথা আসলেও খারাপ হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে একজন পাগলের সাক্ষী তো আর গ্রহণ করা যায় না, তাই এই কেস এখনই ক্লোজ করে দেওয়া উচিত। জিনের দিকে তাকিয়ে বলে আপনি কি বলেন। এখন জিন তো ভালো করেই বুঝতে পারে জিয়ান চাচ্ছে এই কেস এখনই ক্লোজ করে দিতে। জিন জিয়ানের কথা পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায় আর তারপর বলতে থাকে আমি জুনলাই গ্রামে গিয়েছিলাম, সেখানকার মানুষদের জীবন ছিল খুবই কঠিন, তারপরে তারা বেশ হাসি খুশি ভাবে জীবন কাটাচ্ছিল। রুলান মেয়েটা তো একবার আগেই মারা গিয়েছে, যেদিন তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছিল, কিন্তু তারপরেও সে ঘুরে দাঁড়িয়েছে, মেডিকেল স্কুল শিখেছে এবং সবার চিকিৎসা করত। সে প্রচন্ড হাসি খুশি এবং কনফিডেন্ট ছিল। যদি তাকে মলেস্ট করাও হতো, আমার বিশ্বাস সে কখনোই নিজেকে ঝুলিয়ে মেরে ফেলবে না। সে আবারও ঘুরে দাঁড়াবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। কথা বলতে বলতে জিন ঝাউদির কাছে এগিয়ে আসে। ঝাউদি পাগল হয়ে গিয়েছে, অথচ জিনের কথাগুলো শুনে ওর চোখ থেকে পানি পড়ছিল। জিন গিয়ে ঝাউদির কাছে বসে আর ওর মাথায় হাত বুলিয়ে বলে আমার দিকে তাকাও, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি জুনলাই গ্রামের সবাইকে ন্যায় বিচার পাওয়াতে চাই, তাতে যদি আমার জীবন সংশয় হয় তাও। আমি জানি তুমি এটা তোমার ছেলের জন্য করছো, তোমার ছেলের নিরাপত্তার জন্য, কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে তুমি উপরে গিয়ে জুনলাই গ্রামের সবাইকে কি মুখ দেখাবে। এই কথা শুনেই ঝাউদি একটা লকেট নিয়ে দাঁড়িয়ে যায় এবং চিৎকার করে বলে ফুহুই রুলানকে মেরে ফেলেছে। এটা সে নিজে চোখে দেখেছে। যে রাতে রুলান মারা যায়, ঝাউদি দেখেছিল ফুহুই রুলানকে মেরে ঝুলিয়ে দিয়ে পালাচ্ছে, আর পালানোর সময় ফুহুই তার লকেট ফেলে যায়, যেটা প্রমাণ হিসেবে ঝাউদি নিজের কাছে রেখে দিয়েছে। আর বাকি রইল অন্য সবার কথা। গুইফেন সবাইকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিল বিচার দিতে। তবে যাওয়ার সময় গুইফেন ঝাউদিকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে গ্রামে অপেক্ষা করো, আমরা বিচার দিয়েই ফিরে আসব। কিন্তু পরবর্তীতে ঝাউদি জানতে পারে ম্যাজিস্ট্রেট সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, আর তাই সে ইচ্ছা করে পাগলের অভিনয় করছিল, যাতে করে তার আর তার ছেলের কোনো বিপদ না হয়। এবার তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। জেন বসে ফুহুয়ের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করে আর মিংহুয়ার বিষয় বলে হয়তো ফুহুই মিংহুয়াকে ভুল বুঝিয়েছিল, তা না হলে মিংহুয়া হচ্ছে জিয়ানের চাচাতো ভাই, সে এত বড় অন্যায় জেনে শুনে কোনোভাবেই করতে পারে না। এটা শুনে তো মিংহুয়া অনেক খুশি হয়ে যায়, আর সে দাঁড়িয়ে বলে সত্যি সত্যি আমি এগুলো কিচ্ছু জানতাম না, ফুহুই এসে আমাকে ভুল বুঝিয়েছিল, ও বলেছিল ও একদমই নির্দোষ, রুলান ইচ্ছা করে ওর সাথে এসে রাত কাটিয়েছে, আর এখন গ্রামের সবাই একত্রিত হয়ে ওকে বিরক্ত করছে, যে কারণে আমি সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছি না বুঝে। তবে ফুহুই এটা শুনে অনেক রেগে যায় আর সে চিৎকার করে বলে আমার থেকে ঘুষ নিয়ে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় মনে ছিল না, এখন কোর্টে সবার সামনে ভালো সাজার চিন্তা করছো, আমি যদি মরি তাহলে আমি তোমাকে সাথে নিয়েই মরবো। মিংহুয়া রেগে ফুহুইকে বলে কি সব উল্টোপাল্টা কথা বলছো, আমি কখনোই তোমার থেকে ঘুষ নিইনি। ফুহুইও চিৎকার করে বলতে থাকে যে মিংহুয়া তার থেকে ঘুষ নিয়েছে। দুইজনের তো তর্কাতর্কি মারামারি লেগে যায়। কথার মধ্যে মিংহুয়া রেগে বলে ওঠে তুমি তো একটা পশু,
তুমি রুলার নামে ওই নিরীহ মেয়েটিকে রেপ করেছো, আর তোমার কথাতেই আমি ওই 36 জন গ্রামবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। এখন আবার কোর্টে এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলছো। মানে মিংহুয়া রাগের মাথায় তার দোষটা সবার সামনে স্বীকার করে ফেলে। আর তখনই ঝেনের মুখে হাসি দেখা যায়। ও আসলে ইচ্ছা করে মিংহুয়াকে এই টোপটা দিয়েছিল। জিয়ানেরও তো মাথায় হাত পড়ে যায়, কারণ এখন আর ও কোনোভাবেই মিংহুয়াকে বাঁচাতে পারবে না। মিংহুয়া তখন রেগে ঝেনকে লাথি মেরে বলে, তুমি ইচ্ছা করে আমাকে এই টোপটা দিয়েছিলে তাই না? ঝেন তখন বলে হ্যাঁ। জিন তখন সবার উদ্দেশ্যে বলে, হুহুয়ের অপরাধ প্রমাণিত হয়েছে এবং মিংহুয়া নিজের দোষ স্বীকার করেছে। এই কেস নিয়ে এখন আমি আমার পরামর্শদাতার সাথে আলোচনা করতে চাইবো। আর তারপর জিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, যেহেতু মিংহু আপনার কাজিন, আপনি এখন এই কেসের ব্যাপারে কি করতে চাইবেন? জিয়ান কোনোভাবে দাঁত কিরমিরি করে নিজেকে সংযত করে বলে, যেহেতু মিংহু তার দোষ স্বীকারই করে নিয়েছে, এবার আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এ কথা শোনার সাথে সাথেই তো মিংহু তেলে বেগুনে জ্বলে ওঠে। আর সে চিৎকার করে বলে, আমি তোমার জন্য অনেক উল্টাপাল্টা খারাপ কাজ করেছি, আর এখন তুমি আমাকে ত্যাগ করছো? তুমি ভুলে যেও না তোমার কত সিক্রেট আমি জানি। এর মধ্যে জিনের সাথে সাথে সেনজিও তো নেমে এসেছিল। সেনজি মিংহুয়াকে আটকে বলে কোর্টের মধ্যে এমনটা না করতে। আর মিংহুয়া চিৎকার করে বলতে থাকে, তুমি একটা অকৃতজ্ঞ, আমার পরিবার তোমাকে খাইয়েছে, আর এখন তুমি আমাকে এইভাবে ট্রিট করছো। যদি আমার কিছু হয়ে যায়, আমি খুব ভালো করেই জানি কিভাবে নিজেকে বাঁচাতে হয়। এটা বলেই ও জিয়ানের সিক্রেট ফাঁস করতে যাচ্ছিল, কিন্তু সেনজি তো এটা হতে দিবে না। ও সাথে সাথেই মিংহুয়ার পেটে তলোয়ার ঢুকে তাকে মেরে ফেলে। আর তারপর জিনের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে বলে, সে কোর্টের পরিবেশ নষ্ট করছিল, তাই আমি তাকে মারতে বাধ্য হয়েছি। এখন যেভাবেই হোক মিংহুয়ার মৃত্যুদণ্ড তো কার্যকর হয়ে গেল। এরপর জিন সবার উদ্দেশ্যে বলে, সে নতুন একটা আইন লঞ্চ করতে চায়, সেটা মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে। এই রাজ্যে এমন নিয়ম রয়েছে যে মহিলারা নিজের নামে জায়গা বা বাড়ি করতে পারে না। ও এই নিয়মটা চেঞ্জ করতে চাচ্ছে। এখন থেকে মহিলাদের নিজের নামে জমি হতে পারে। জুনলাই গ্রামের মহিলারা অনেক কষ্ট করে সেখানে বেঁচে থাকছিল, কিন্তু তারা ওই জায়গাটা ছেড়ে কোথাও যেতে পারতো না, কারণ এই রাজ্যের কোথাও মহিলারা নিজের নামে জমি কিনতে পারে না। আর তাই ও চায় না কখনো অন্য কোনো মানুষের সাথে অন্য কোনো মহিলার এমন করুণ পরিণতি হোক। সে চায় মহিলারাও সম্মানের সাথে বেঁচে থাকুক। সব মন্ত্রীরা চুপচাপ শুনলেও একজন এগিয়ে এসে বলে, এটা একটা ভুল সিদ্ধান্ত। মহিলারা হচ্ছে ঘরের ভিতরে থাকে, তাদের পরিচয় আসে তাদের বাবার থেকে, এরপর তাদের স্বামীর থেকে, এবং বৃদ্ধ বয়সে তাদের ছেলের থেকে। এখন যদি মহিলারা বাড়ির দায়িত্ব নিতে পারে, তাহলে তো সমাজের শৃঙ্খলা নষ্ট হবে। জিন তখন বলে, আপনি যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আপনাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে বড় করা হয়েছে, এই মন্ত্রিসভার উপযুক্ত করে তোলা হয়েছে, এটা আপনি কোথা থেকে পেলেন? আপনার মা যদি আপনাকে জন্ম না দিত? আমরা সবসময় চাই আমাদের বাড়ির মহিলারা সেফ থাকুক, ভালো থাকুক, কিন্তু অন্য বাড়ির মহিলাদের আমরা অসম্মান করি, তাদেরকে ছোট করে রাখতে চাই। আমরা যদি কোনো মহিলাকে ছোট করে রাখতে চাই, তাহলে কাকে ছোট করে রাখছি? আমাদের মাকে। আমাদের মাকে আমরা সেই সুযোগ দিচ্ছি না যে আমাদের অবর্তমানে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। এটা শুনে ওই মন্ত্রীর মনও নরম হয়ে যায়। অন্যান্য সব মন্ত্রীরা জিনের প্রশংসা করতে থাকে। জিন এতদিনের যোগ্য একটা আইন প্রচলন করেছে। সেনজিরও বেশ ভালো লাগে। এরপর জিন একজন গার্ডের মাধ্যমে ঝাউদি এবং তার ছেলেকে নিরাপদে শহরের বাইরে পাঠিয়ে দেয়। তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেয়। ঝাউদি জিনকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। জিন নিজের চোখের সামনে জুনলাই গ্রামের মহিলাদের হাসি খুশি জীবন দেখতে পায়, আর তাদের উদ্দেশ্যে একটা গ্রেটিং করে। জিন যদিও তখন প্যালেসে দাঁড়িয়েছিল। ওর পেছন দিয়ে যেতে থাকা দুইজন গার্ড আলোচনা করছে, রাজা অনেক দারুণ একটা নিয়ম প্রচলন করেছে। আরেকজন তখন বলে, লাভ কি? সে আজ জিয়ানকে বিরক্ত করেছে, জিয়ান অবশ্যই তাকে বাঁচিয়ে রাখবে না। জিনও চুপচাপ এই কথাটা শুনছিল, কারণ ও নিজে ভালো করে জানে যে জিয়ান ওর সাথে এবার কি করবে। এরপর আবার আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। জিন ঝেনকে প্রমোশন দিতে চায়। সে খুব ভালোভাবে একটা কেস সলভ করেছে, এই কারণে ও ঝেনকে 7 নম্বর র্যাঙ্ক থেকে 2 নম্বর র্যাঙ্কে নিয়ে আসতে চায়। তবে জিয়ান এখানে প্রতিবাদ করে। জিয়ান তো কখনোই চাইবে না যে জিনের ফেভারে থাকা লোকের হাতে ক্ষমতা যাক। ও জিনকে বলে, এটা খুব বাড়াবাড়ি হয়ে যায়, একদম 7 নম্বর র্যাঙ্ক থেকে সেকেন্ড র্যাঙ্কে। জিনের কি এমন যোগ্যতা আছে? ও শুধুমাত্র একটা কেসই সলভ করেছে, যেটা ওর দায়িত্ব। আর 2 নম্বর র্যাঙ্ক সামলানোর মতো বয়সও ওর এখনো হয়নি। জেন তখন জিনকে বলে, ও আসলেও এই প্রমোশনটা অ্যাকসেপ্ট করতে পারবে না। তবে জেনের এখনো জিনকে কিছু বলা রয়েছে। জিন ঝেনকে আটকানোর চেষ্টা করছিল, কারণ ও ভালো করেই জানতো ঝেন এখন কি বলতে চায়। তবে ঝেন বলে, আমার মাস্টার আমাকে শিখিয়েছে সবসময় সত্যের সাথে থাকতে,
তাতে যদি আমার জীবনও যায় তারপরেও। এরপর ঝেন অনেকগুলো খাতা নিয়ে আসে রাজসভায়, যেগুলো ছিল জিয়ানের অ্যাকাউন্টের হিসাব। আর এই খাতাগুলো ও মিংহুয়ার বাড়ি থেকে উদ্ধার করেছে। মিংহুয়া এই সিক্রেট গুলোর কথাই বলছিল। জিয়ান কোথা থেকে কি ঘুষ নিচ্ছে, তার কাছে কত সম্পত্তি আছে এগুলো। জেন বলছিল এই খাতাগুলো একবার যেন জিন চেক করে। জিনের তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। ও জিয়ানের বিরুদ্ধে কোনো কথাই তো বলতে পারবে না। তখন মন্ত্রিসভার সবাই দাবি করে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে। জিয়ান তো প্রচন্ড রেগে যায়। তারপরেও নিজেকে সংযত করে নেমে আসতে আসতে বলে, আমি গত রাজার ইউনুস ছিলাম এবং আমি খুব লয়ালিটির সাথে তাকে সার্ভ করেছি। বহু বছর ধরে আমি এই রাজ্যের জন্য কাজ করছি। রাজ্যের ভালোর জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি। অথচ এখন সমস্ত মন্ত্রীরা আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে চায়। আমি তাহলে কি পেলাম এই রাজ্য থেকে? জিন তখন বলে, আপনি কষ্ট পাবেন না। আমি অবশ্যই আপনাকেই বিশ্বাস করি। আমি জানি আপনি লয়াল, কিন্তু আপনি যেহেতু লয়াল, তাহলে ইনভেস্টিগেশনে কেন ভয় পাচ্ছেন? জিয়ান তো ভালো করেই বুঝতে পারে জিনের কথার প্যাচ। সে চিৎকার করে বলে, আপনিও এখন আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে চান? কে কে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে চায় শেষে হাত তুলো। মন্ত্রীরা কিছু বলবে, এর আগেই জিয়ানের ইশারায় জিয়ানের গার্ডরা ভিতরে চলে আসে আর তলোয়ার নিয়ে সব মন্ত্রীদের সামনে দাঁড়িয়ে যায়। জেন তখন চিৎকার করে বলে, তুমি কি বিদ্রোহ করছো? রাজসভায় নিজের সৈন্য এনে কি প্রমাণ করতে চাচ্ছ? জেন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে। জিন বেচারি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। জিয়ান সেনজির দিকে তাকিয়ে বলে, তোমার আর্মি কোথায়? সেনজি তখন জানায় ওরা দক্ষিণের একটা জায়গাতে রয়েছে। জিয়ান বলে, আমার প্রয়োজনে কি তুমি তোমার আর্মিকে আনতে পারবে? মানে ও পুরো বিদ্রোহের আয়োজন করে ফেলছিল। সেনজি তখন বলে, অবশ্যই। আপনি আমার বাবা, আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি এবং সবসময় আপনার পাশেই থাকবো। জিয়ান চিৎকার করে একজনকে বলে মশাল আনতে। আর মশাল আনা হলে সেই মশাল দিয়ে খাতার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই খাতা খুললেই তো জিয়ানের খাতা খুলে যাবে, আর এগুলো তো কোনোভাবেই হতে দিবে না। খাতায় আগুন ধরিয়ে দিয়ে জিয়ান সেখান থেকে বের হয়ে যায়। সেনজিও জিয়ানের পিছু পিছু সেখান থেকে বের হয়ে যায়। সবাই হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে জিন। ও বুঝতে পারছিল এবার ওর কপালে শনি আছে। তবে পরদিন সকালেই ঘটে আর এক ঘটনা। সারা এলাকায় গুজব রটে যায় যে জিন জিয়ানকে বিরক্ত করেছে এবং অবশ্যই এই রাজা মানে জিনকে জিয়ান বাঁচিয়ে রাখবে না। সবাই অপেক্ষা করছিল রাজার মৃত্যু সংবাদের জন্য। জিয়ান রেগে মেগে সে পোস্টার নিয়ে জিনের ঘরে আসে আর বলে, এগুলোর মানে কি? তুমি কি ভেবেছো এমন গুজব ছড়িয়ে দিয়ে আমাকে আটকাতে পারবে? আমি ভয়ে তোমাকে কিচ্ছু বলবো না। জিন তো ভয় পেয়েছিলই, আরো মনে মনে ভাবছিল জিয়ান হয়তো তাকে মারার সাহস করবে না। কিন্তু জিয়ান জিনের গলা টিপে ধরে আর বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। এসব ফালতু গুজবে আমি ভয় পাই না। তুমি এবার দেখবে আমি কি জিনিস। এটা বলে সে জিনকে একটা বিষ খাইয়ে দেয় আর ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। জিন ফ্লোরে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। জিয়ান তখন বলে, তোমাকে আগেই আমি সাবধান করেছিলাম, আমার বিরুদ্ধে আঙুল উঠিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। জিন বিষের প্রভাবে সেখানেই মারা যায়। সেনজি ভিতরে এসে দেখতে পায় জিন মারা গিয়েছে। আরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।